disability, which is the term that is accepted by Rehabilitation Council of India. Any one of you have any ideas? I'm not asking the teachers, the professors. বা ছেলে মেয়েদের মধ্যে থেকে আমাদের স্টুডেন্টসদের মধ্যে থেকে এনি অফ ইউ কারোর কোনো আইডিয়া আছে? একটু পড়েছেন পেপারে? Can any of you tell me what it entails? Learning disability, learning difficulty বলতে কি বোঝায়? হ্যাঁ, এত সুন্দর লাগছে, সামনে গোলাপি আমার ফেভারিট কালার, সো ইউ হ্যাভ টু সে। বলো, are you a student? And please tell me. Yes. Do you have any idea about learning disability? Learning disability. I'm not talking about intellectual disability. Learning disability. What is the difference between intellectual disability and learning disability? এটা কি আমরা কেউ জানি? আমি দুম করে শুরু করে দেবার আগে একটু 5 মিনিট ধরে কথা বলে নিই, সেইটার জন্যই শুরু করলাম। আমরা কি জানি? Baba, if you can come out a little bit over here. I'll take a little bit of your time. So if you can introduce yourself, whatever idea you have, say. Hi, I'm Sanchita. Actually, I learned about the dyslexia. The inability to learn the alphabets in a proper way. That's what I'm. But can you tell me what is the difference between intellectual disability and non-intellectual disability? Intellectual disability বলতে আমরা কি বুঝি এবং non-intellectual disability বলতে কি বুঝি? এসো বাবা। লার্নিং ডিসেবিলিটি বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি যে আমরা যারা টিচার, যখন আমরা কিছু লার্নার্সদের শেখানোর জন্য ট্রাই করি, তখন তাদের যে ডিফিকাল্টিটা ফেস করতে হয়, দ্যাট ডাজন্ট মিন অলওয়েজ অ্যাকচুয়ালি কাম ফ্রম ইন্টেলেকচুয়াল ডোমেন। Absolutely, absolutely. এর মধ্যে আমাদের কিছু ফিজিক্যাল ডিসেবিলিটিও মানে ডিফিকাল্টিজও ইনকর্পোরেটেড হয়, যে অডিও ভিজুয়াল কগনিটিভ প্রসেসিং। Visual answer. Wonderful answer. I think you know a lot. So this is a wonderful introduction. Thank you. May I know your name, please? Sriparna Chakraborty. Thank you so much. Sriparna is my favorite name because my coordinator's name is also Sriparna. Like my daughter. Thank you. So যারা আজকে সব পিক করেছে খুব সুন্দর সুন্দর আনসার দিচ্ছে কিন্তু, but that does not mean I'm partial to girls only. ছেলেদেরও কিন্তু ভালো করে পার্টিসিপেট করতে হবে, কারণ আমরা সবাই কিন্তু একসঙ্গে মিলে আমাদের ছোটদের ভবিষ্যৎ যাতে আরো সুন্দর হয়, তাদের যে পোটেনশিয়াল সেগুলোকে রিয়েলাইজ করতে পারি, তার জন্য কিন্তু কাজ করতে হবে। সো ফার্স্ট ওয়ান থিং আই উইল টেল ইউ, আমি যে বলছিলাম ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে কগনিটিভ ডোমেইন। আমার ইন্টেলিজেন্স সবসময় যে কম হবে, intellectual disability যে থাকবে তার কিন্তু মানে নেই। The domain that I will talk about, আর আপনারা মেইন স্ট্রিম স্কুলে যাদের বেশিরভাগ দেখবেন তারা কিন্তু ইন্টেলিজেন্ট, ফ্রম অ্যাভারেজ আইকিউ টু জিনিয়াস লেভেল। আমি আজকে এই গ্রুপ নিয়ে কথা বলবো, এবং তাদের ইন্টেলিজেন্স হাই থাকা সত্ত্বেও তারা কিন্তু সাফার করে স্কুলে। আমরা স্কুল টিচার্স, বিকজ ইউ আর ফ্রম দ্য কলেজ অফ এডুকেশন, তাই তো? তাহলে আমরা আশা করবো অনেকেই হয়তো প্রফেশনে আসবেন আপনাদের প্রফেসরদের মতন, অর ইউ উইল বি টিচিং ইন স্কুলস। সো ইউ নিড টু নো, যারা পড়া পারছে না মানেই যে তাদের বুদ্ধি কম তা নয়, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রে অ্যারাউন্ড 15% কিন্তু বুদ্ধি সম্পন্ন, কিন্তু তারা পড়ায়, লেখায়, অঙ্ক করায় তিনটে জায়গায় অথবা আইদার অর এনি অফ দিস কোথাও না কোথাও তাদের অসুবিধে থাকে। কেন থাকে, কিভাবে হয় বুদ্ধি সম্পন্ন থেকে, আজকে আমাদের এটাই টপিক। এইটা বলতে গিয়ে, এই কথা বলতে গিয়ে, এদের কথা পৌঁছতে গিয়ে আমরা কিন্তু ব্রেনের জায়গায় চলে যাব। কেন, যে কোনো অসুবিধা আমাদের কগনিশন অর্থাৎ ব্রেন থেকে হয়, সুতরাং আমরা ব্রেনের জায়গায় যাব। আবার তখন সমাজ আমায় বুঝতে পারলো না, আমি এত ইন্টেলিজেন্ট, আমি কিন্তু ফট করে কথাটা বুঝে গেলাম, এত অপূর্ব এটি আমার মাথায় আসছে, আমি হয়তো কম্পিউটারের সাংঘাতিক মানে আমি
কম্পিউটার প্রোগ্রাম লিখছি, আমি কিন্তু আমার বাচ্চাদের গল্প শোনাচ্ছি আজকে আপনাদের। এইরকম এরকম বাচ্চা আমার কাছে আছে, অস্বাভাবিক ইন্টেলিজেন্ট, তো তার টুইন ব্রাদার বেশি নম্বর পাচ্ছে বলে তার বাবা মাও তাকে বকেছে, স্কুলও তাকে নন ইন্টেলিজেন্ট বাচ্চার মতন ট্রিট করেছে। এত ইমোশনাল ডিফিকাল্টি তাদের মধ্যে থাকে। আমরা দেখেছি প্রায় 80 একটা ছোট সমীক্ষা করে নিয়ে দিল্লির সঙ্গে একটা নাম করা সংস্থার সঙ্গে আমরা করেছিলাম, করে দেখেছি 80% বাচ্চা যাদের লার্নিং ডিফিকাল্টি আছে সোফার, তারা কিন্তু ইন্টেলেকচুয়ালি, তারা কিন্তু ইমোশনালি ডিস্টার্ব। কোথাও না কোথাও বিহেভিয়ার এমন হয়ে যাচ্ছে, বাবা মা তিতি বিরক্ত, স্কুল তিতি বিরক্ত, কিন্তু আসলে সেটা দুঃখের প্রকাশ, অ্যাটেনশন নেবার প্রকাশ। এইগুলো নিয়ে আমরা সব কথা বলবো। তাহলে প্রথমেই আমরা বলি ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি বলতে আমরা কি বুঝি। এই ধরনের বাচ্চা যারা কিনা বুদ্ধিসম্পন্ন কিন্তু পড়ায়, লেখায় বা অঙ্ক করায় কোথাও না কোথাও তাদের অসুবিধা। বুদ্ধি কিন্তু কম নয়, কারণ আমরা মেইন স্ট্রিম স্কুলের টিচাররা দেখবো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাচ্চাদের বুদ্ধি সম্পন্ন। হ্যাঁ, আমরা যখন বলি স্লো লার্নার, স্লো লার্নার মানে পড়তে পারছে না মানে কিন্তু স্লো লার্নার নয়, মানে তার borderline intelligence. That's the actual meaning of slow learner. So before calling anybody slow learner, think twice. বুদ্ধি আছে তো, মুখে চোখে বুদ্ধির প্রকাশ অথচ লিখে উঠতে পারছে না, then belongs to this category. আচ্ছা, আমরা কিন্তু দেখেছি নানান রকম ভাবে রেঞ্জটা, এদের বলা হয় স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস। ইংল্যান্ডে, ইউকেতে এদের বলা হয় স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস, whereas আমরা ইউএসএতে আমরা এপি, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অ্যান্ড আরসিআই, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, এদের বলে লার্নিং ডিসেবল। আরো নোটসে থাকবে, ডিটেলস পাবেন। রেঞ্জ আমরা যখন ট্রেনিং নিয়েছি বিদেশে তখন বিশাল ছিল, এখন কিন্তু রেঞ্জ কমে গেছে। যাদের এক্ষুনি আপনি বললেন শ্রীপর্ণা যে আমি ডিসলেক্সিয়া নিয়ে কথা বলবো, আপনিও বললেন ডিসলেক্সিয়া নিয়ে বললেন কথা, তো ডিসলেক্সিয়া যাদের আমরা বলি তারই জমিন পার আজকাল আমাদের কাছে ঘরে পৌঁছে দিয়েছে কনসেপ্ট লার্নিং ডিফিকাল্টি কি, ডিসলেক্সিক কি। কিন্তু ডিসলেক্সিক যখন আমি একটা বাচ্চাকে বলবো ডিসলেক্সিয়া এখানে লেখা আছে, তখন কিন্তু আমি জানবো একটা বিশাল ছত্রের মতন, একটা আমব্রেলার মধ্যে অনেক টার্মস কিন্তু রয়েছে। ডিসলেক্সিয়া পার সে মিন্স লেক্সিক্স, লেক্সিয়া অর্থাৎ ওয়ার্ডস যে পড়তে পারছে না। ডিস গ্রিক টার্ম, ডিস মানে নেগেটিভ কনোটেশন, সুতরাং যে ওয়ার্ড পড়তে পারে না, রিডিং ডিফিকাল্টি। পরপর বলে যাব, কিন্তু আমরা ডিসলেক্সিয়া খুব কমন টার্ম ইউজ করি ফর লার্নিং ডিফিকাল্টি, পড়ে থাকি ও তো ডিসলেক্সিক, মানে হয়তো দেখা গেল লিখতে পারছে না কিন্তু পড়তে পারে, কিন্তু এক একটা টার্মের মধ্যে রয়েছে। সো ডিসগ্রাফিয়া আমরা দেখতে পাচ্ছি রাইটিং ডিফিকাল্টি, দুর্দান্ত পড়তে পারে, স্পেলিংও ভালো, কিন্তু তার লিখতে অসুবিধে, হাতের লেখায় কোথাও অসুবিধে, বা হাতের লেখা এমন ইলেজিবল যে কেউ পড়া যায় না। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসক্যালকুলিয়া। আচ্ছা, এগুলো কত সংখ্যক হয় সেগুলো নিয়েও কিন্তু আমি কথা বলবো। কেউ অঙ্ক করতে না পারলে ডিসক্যালকুলিয়া, এটা কিন্তু ভেবে নেওয়া ঠিক নয়। কেন বলেছেন, কে বলেছেন, তার স্টাডি, আমি সেগুলো নিয়েও কথা বলবো। ডিসপ্র্যাক্সিয়া কিন্তু আমাদের মতন যারা শিক্ষাবিদ তাদের কাছে খুব কম সংখ্যক, বা আমাদের নিজেদের পড়ে ওঠা খুব কম কাজ, কারণ বেশিরভাগ কাজটা হয় এক্সারসাইজের মাধ্যমে, অকুপেশনাল থেরাপি। কেন প্র্যাকটিস, মুভমেন্ট, এটা ফাইন মোটর কিন্তু আমাদের কাজ, হাতে পেন্সিল গ্রিপ হলো কিনা, লিখতে পারছে কিনা, বা হাত থেকে কিছু পড়ে যাচ্ছে কিনা, এইগুলো আমাদের কাজ। কিন্তু হাঁটায়, চলায়, দৌড়ানো বা স্পোর্টস না করতে পারা, এগুলোও কিন্তু হচ্ছে প্র্যাকটিসের অর গ্রোস মোটরের কাজ। সেগুলোর জন্য, সব কটার জন্য কিন্তু অকুপেশনাল থেরাপি অসাধারণ কাজ করে। আচ্ছা, আমি এই তিনটে পরে যে লিখেছি ডিফিকাল্টি, খেয়াল করে দেখুন, নম্বর কিন্তু বা স্মল লেটার্স দিইনি, এগুলো কো আকারে এখন বলা হচ্ছে। মেন এই কটা থাকবে অসুবিধা, স্পেসিফিক লার্নিং বলতে। আর হাই ফাংশনিং এএসডি, তার মানে আমার লার্নিং ডিফিকাল্টির সঙ্গে সঙ্গে আমি এএসডি হতে পারি। মানে হাই ফাংশনিং অটিজম বলতে আমরা কি বলছি, যাদের অটিজম থাকলেও তারা কিনা বুদ্ধিসম্পন্ন। এবং অটিজম মানে কি আসবো, পরে দেখা যাচ্ছে অ্যাটেনশন ডেফিসিট, চঞ্চল, বসে আছে সামনে, আবার হতে পারে খুব লক্ষ্মী,
চুপচাপ, আর স্পেশালি মেয়েদের, আমরা তো ব্রেনটাই থাকে, মেয়ে মানেই লক্ষ্মী, ছেলে মানেই দুষ্টু। একটি মেয়ে সামনে বসে আছে, চুপ করে কথা বলে যাচ্ছে, পর মুহূর্তে উইদিন 10 মিনিটস যখন জিজ্ঞেস করলাম, সে কিন্তু বলতে পারলো না। সে আমার দিকে চেয়ে থাকা সত্ত্বেও, ছটফট না করা সত্ত্বেও বলতে কেন পারলো না? বিকজ এইচডি অর্থাৎ হাই ফাংশনিং নেই, কিন্তু এডিডি, দ্যাট ইজ অ্যাটেনশন ডেফিসিট রয়েছে। এখন এপিএ কিন্তু ক্লাব করে দিয়েছে দুটোকে নিয়ে, আমরা বলছি এডিএইচডি। আর টুরেট সিনড্রোম নিয়ে আমি পরে কথা বলবো, ভেরি ইন্টারেস্টিং, ইফ ইউ ডোন্ট নো উই উইল ডিসকাস। আচ্ছা, লার্নিং আমরা সবাই জানি, স্টুডেন্টস অফ এডুকেশন, যে কোনো পড়াশোনা আমাদের তিনটে আমাদের প্রসেস হয়, ইনপুটস, প্রসেসিং ইন দ্য ব্রেন, যা ইনফরমেশন নিলাম, অ্যান্ড আউটপুট। প্রসেসিং ইন দ্য ব্রেন আপনাদের এখানে এত এমিনেন্ট প্রফেসর্স, দে মে হ্যাভ এক্সপ্লেইনড ইন আ ডিফারেন্ট ওয়ে, কিন্তু আমি একটা খুব সহজভাবে শিখেছিলাম ডিউরিং মাই ট্রেনিং, হুইচ আই লাভ, which is like ব্রেনের কাজটা হলো একজন দক্ষ লাইব্রেরিয়ানের মতন। যে কোনো ইনফরমেশন আসে, যেন নতুন গ্রেট নতুন বই আসলে কি হবে, ঠিক শেলফে রাখতে হবে। ফিজিক্স বই আমি কিন্তু সাইকোলজির শেলফে দেব না। আজকে বাড়িতে প্রচন্ড অশান্তি, হ্যাঁ, আমার স্পাউসের সঙ্গে ঝগড়া হয়েছে, তারপরে হতে পারে শ্বশুর শাশুড়ির সাথে অশান্তি, বাচ্চাগুলো আজকে মিসবিহেভ করেছে, মাথা গরম, বাসে আসতে গিয়ে পকেট মার হয়ে গেছে, পয়সা দিতে পারিনি, প্রচন্ড রাগ, ভীষণ বৃষ্টি হচ্ছে, পিছলে প্রায় পড়তে যাচ্ছিলাম, একটা ভালো শাড়ি পরেছি, সেটাও নোংরা হয়ে গেল, অসংখ্য রাগ, গিয়ে পৌঁছেছি গ্রেট বই, ফিলসফির বই, সাইকোলজির বই, আরো কিছু হতে পারে, যেটা যেখানে পারলাম দিয়ে দিলাম। এবার ক্লাস 11-12 ছেলেমেয়েরা এসে বলছে, ম্যাডাম ফিজিক্সের বই দিন, চলে যাও ফিজিক্সের শেলফে, কি দেখা গেল সাইকোলজি বই এসে গেল। এই যে অদ্ভুতভাবে জিনিসটা দেওয়া, যেটা ঠিক জায়গায় ঠিকভাবে রাখতে পারলাম না, এটা কিন্তু ব্রেন করে। এটা প্রসেসিং ডিফিকাল্টি হলে ব্রেন ইনফরমেশন ঠিক জায়গায় এক জায়গায় রাখে না। আই এম ইন্টারেস্টেড ইন ব্রেন, বাই দ্য ওয়ে, তাই জন্য আমি সবসময় ব্রেন দিয়ে কথা বলবো। তাই এই জায়গাটা যখন ঠিক জায়গায় যায় না, পরবর্তীতে একটা বাচ্চাকে লেকচার বা ক্লাস করাবার পরে তাকে যখন আমি শর্ট টার্ম মেমোরি থেকে ইমিডিয়েট জিজ্ঞেস করছি, এই পড়ালাম, এক্ষুনি বলো তো পড়াটা, সে তো বলতে পারলো না। ইটস বিকজ আপনি বলেছেন ইনপুট হয়েছে কিন্তু প্রসেসড হয়নি, তাই আউটপুট হলো না। জাস্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, আই এম শিওর ইউ নো অলরেডি। তাহলে আমাদের কি হয়, এসএলডি অর্থাৎ স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি হলে কি হয়, বুদ্ধি সম্পন্ন হয়েও পড়াশোনা করতে পারবো না। স্কুলে আমরা দেখতে পারবো যে ভাষাগতভাবে আমার অসুবিধে থাকবে, অঙ্কে অসুবিধে থাকবে, আবার অর্গানাইজেশনেরও অসুবিধে, কোন বই কখন নিয়ে যেতে হবে, কবে কি পড়া আমায় দিতে হবে, মেমোরিরও অসুবিধে হতে পারে। আমি একটু তাড়াতাড়ি করবো, যদি কারোর কিছু জানতে হয় সেই স্লাইডে আমি আবার ফেরত যাবো। মোটামুটি জানি তো, তাই বলে যাচ্ছি, দেখছি না, কেউ যদি বলে না এটা একটু এক্সপ্লেন করুন, আমি ফেরত যাবো। আমরা বলতে গিয়ে বলি, এই যে ধরনের অসুবিধাগুলো নিয়ে আজকে কথা বলছি, এইগুলো হলো নিউরোবায়োলজিক্যাল ইন নেচার। ওয়াই? বিকজ ব্রেন ইজ ইনভলভড। এগুলো ব্রেনের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক রয়েছে, সেগুলো এতক্ষণ ধরে আমরা বলছি কথা ইউ অলরেডি নো। অ্যান্ড অলসো কেন ডেভেলপমেন্টাল ইন নেচার, এই কথাটা আমি লিখিনি, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক ইট ডাউন। ডেভেলপমেন্টাল মানে ছোট শিশু জন্ম থেকে তার কিন্তু এই অসুবিধাটা ছিল, প্রকাশ পাচ্ছে যখন স্কুলে পা দিচ্ছে, তার পড়াশোনাটা খারাপ হচ্ছে। এটা কিন্তু হঠাৎ করে একদিন কোথাও যেতে গিয়ে ধাক্কাকে, অ্যাক্সিডেন্টে সে ভুলে গেল, সে ব্রেনে আঘাত পেয়ে বলতে পারলো না, পড়তে পারছে না, এটা তা নয়। এই অসুবিধাতে তার ব্রেনটাই এমনভাবে, তার এই অসুবিধা ব্রেন ছবি দেখে যখন বলবো, আমি বলবো যে একজন আরেকজন বিরাট বড় একজন নাম করা মনীষী কিরকম ব্রেনেরও ছবি তুলে উনি বুঝিয়েছিলেন আমাকে। তাহলে আমরা এটা মোটামুটি বুঝলাম। ডিসলেক্সিয়া আমরা জানি, পড়ার অসুবিধে, সময় নষ্ট করবো না। তাহলে ডিসগ্রাফিয়া বলতে আমরা কি বুঝি? ডিসগ্রাফিয়া আমি বারবার বলছি, লেখার অসুবিধে, ইললেজিবল লেখা, এমনি খারাপ হাতে লেখা কিন্তু নয়, একদম বোঝা যায় না, কাগেটান অনেকেই লেখে। আবার ইমোশনালি ডিস্টার্ব থাকে আমাদের অনেক বাচ্চাই কিন্তু ঠিকভাবে লেখেন না, এটাও কিন্তু আমরা দেখেছি। ভেরিয়াস রিজনস, কোনো কিছু চলছে বাড়িতে, বাচ্চা লিখতে পারছে না। আমরাও, আমি নিজেকেও দেখি, যখন প্রচুর কাজ করে আমার হাতের লেখা কিন্তু অন্যরকম হয়ে যায়।
কিন্তু আবার যখন ঠান্ডা মাথায় লিখছি তখন তো হাতে লেখা আরেক রকম, যার জন্য এই গ্রাফোলজির ওপর অনেক স্টাডি হয়েছে। তারা কি তাকে নেব কিনা এই কর্মচারীকে, এর জন্য অনেক অফিস, অনেক কর্পোরেটস গ্রাফোলজিস্ট এমপ্লয় করে। তাহলে আমরা কি কি কথা বলছি? আমরা বলছি ইলেজিবল রাইটিং, ইনকমপ্লিট সেন্টেন্স হতে পারে, কিছু শব্দ আগে পিছে হতে পারে, স্পেলিং মিস্টেক তো অবশ্যই থাকবে, পেন্সিল গ্রিপ ছুরি ছাপুর মতন তার একটা ধরা অবস্থা থাকবে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে বাচ্চাকে আমরা কোনোদিনই বলবো না, কিন্তু যে বাচ্চা বারবার লিখতে চায় না, বলে আমার ব্যথা হাতে, তাকে জিজ্ঞেস করবো তোমার ব্যথাটা কোথায়। কেননা আমরাও কলেজে দেখেছি অস্বাভাবিক নোটস লিখতে গিয়ে একটা ব্যথা হয়ে গেল, দ্যাটস ডিফারেন্ট, না লেখার ফলে অনভ্যাস। কিন্তু এইখানে ব্যথাটা হবে এইখান থেকে শার্প পেন পিঠো, এইটা বলে দিলে বিকজ ইয়োর চিলড্রেন আর ভেরি ইন্টেলিজেন্ট, তারা কিন্তু ফন্দি টিকিট করে বলে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক করেছেন আমার হাতের এখান থেকে ব্যথা হচ্ছে। এগুলো ভীষণ দুষ্টু কিন্তু, কারণ ভীষণ ইন্টেলিজেন্ট। এমার বাচ্চাদের দুষ্টুমিটা কম থাকে, কিন্তু এই আমাদের বাচ্চারা অসম্ভব দুষ্টু হতে পারে বিকজ দে আর সো মাচ ইন্টেলিজেন্ট অ্যান্ড আন্ডার ইউটিলাইজড। আচ্ছা, তাহলে নেক্সটে যাই, ডিসক্যালকুলিয়া মানে অঙ্ক করতে পারে না। কি ধারণা আমাদের, কত সংখ্যক বাচ্চা অঙ্ক করতে পারে না? ফার্স্ট টেল মি, কতজন এখানে অঙ্কে পণ্ডিত আছেন? কতজন অঙ্কে পণ্ডিত? প্লিজ রেজ ইওর হ্যান্ডস। অঙ্কে ভীষণ ভালোবাসে কে কে? আমি নাই কিন্তু, আমার হাত পিছনে। এবার বাকিরা দেখি কে কে। সবাই ব্রিলিয়েন্ট, এই তো অঙ্কে স্যার রয়েছেন। আর জাস্ট একজন, বাট দিস ইজ মাই ফ্রেন্ড, ছেলেরা অঙ্কে ভালো, মেয়েরা অঙ্কে কাঁচা, নট অ্যাকসেপ্টেবল। কোন মেয়ে অঙ্কে ভালো এক্ষুনি হাত তুলতে হবে। আমার পিন ব্রিগেড কোথায় গেল? এই যে দুর্দান্ত ছিল, কোথায় গেল? এই তো ম্যাডাম, ইউ আর আ প্রফেসর, ইউ আর আউট অফ দ্য গ্রুপ। বাকিদের বলতে হবে I know you, madam. You can't escape. You look very young, but I know you are. বাকিদের বলতে হবে আচ্ছা এই তো ম্যাডাম রয়েছে, থ্যাংক ইউ। সো দেখা যাচ্ছে খুব কম লোক কিন্তু বলছেন অঙ্ক ভালো লাগে বা কনফিডেন্স নেই। এর কিন্তু বেশিরভাগ কারণ নট বিকজ ইউ আর ডিসক্যালকুলেট, ইটস বিকজ ইউর ফাউন্ডেশন ওয়াজ নট বিল্ড আপ পারহ্যাপস, ভেরিয়াস রিজনস। আমরা যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করি তখন অক্সফোর্ড ইউনিভার্সিটির যিনি ডিন ছিলেন স্টিভ চিন, এনার বই পাওয়া যায় সব জায়গায়। স্টিভ চিন এই নিয়ে প্রচুর ম্যাথ নিয়ে বলেছেন। আর আরেকজন আছেন প্রফেসর বাটারওয়ার্থ, উনিও অক্সফোর্ডে ছিলেন, লন্ডন ইউনিভার্সিটিতেও ছিলেন। উনি প্রথম ম্যাথমেটিক্সের ওনার একটা বই আছে, উনি প্রথম কথাই বলেন অঙ্কে ভালো না হওয়া, ভালো না লাগার মানে ইউ আর নট ডিসক্যালকুলেট। ছোট্টবেলায় কি আমার নাম্বার সেন্স ছিল না? আমি কি 2 মানে কি বুঝতে পারতাম না? যদি তাই হয় দেন ইউ আর ডিসলেক্সিক। আমি যদি নাম্বারটা 2, 3 সিকোয়েন্সটা আমি জানি না, তাহলে কিন্তু আমি ডিসক্যালকুলেট। কিন্তু আরও আমরা দেখতে পারবো একে বা নাম্বারগুলো আমি কিন্তু একদম বুঝতে পারছি না, কনসেপ্ট আমার নেই, ল্যাক অফ ইনটিউটিভ গ্রাস্প। মানে একটা ছোট বা টেবলস আমার মনে থাকছে না, অনেকেরই মনে থাকে না ডিউ টু মেমোরি রিজন, দ্যাট ডাজ নট অ্যাগেন কোয়ালিফাই ইউ অ্যাজ ডিসক্যালকুলেট। প্রসিডিয়ারে অসুবিধা হতে পারে, আবার মেকানিক্যালি অঙ্ক করে নিয়েছে কিন্তু কনসেপ্টটা সে বুঝতে পারেনি। আচ্ছা, আরেকটা এস্টিমেশনে অসুবিধে হতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে ডিসক্যালকুলেটের আরেকটা জিনিস দেখা যায়, ডিজিটাল ঘড়ি তারা পড়তে পারে কিন্তু তাদের মানে আমরা অন্যরকম যে ঘড়িটা আমাদের থাকে যাতে কিনা নম্বর লেখা নেই, আমাদের এমনি ঘড়ি যেটা আমরা হাতে যে ঘড়ি পড়ি সেই ঘড়িগুলো তারা কিন্তু পড়তে পারে না। এই জায়গাটা কিন্তু অসুবিধা থাকে। তা ম্যাথের অসুবিধে মানেই যে সে ডিসক্যালকুলেট অর্থাৎ ব্রেনে কোনো অসুবিধে সেটা কিন্তু নাও হতে পারে। ইট কুড বি মোস্ট অফ দ্য টাইম ডিউ টু ফাউন্ডেশনাল ডেফিসিট। প্রাইমারি লেভেলে যখন বাচ্চাদের ঠিক মতন ঠিক জায়গায় এক্সপ্লেনেশনস হয় না, যে মাল্টিপ্লিকেশনই শিখলো না সে ক্লাস 5 লেভেলে গিয়ে ইউনিটারি মেথড কি পারবে? ডিভিশন যে শেখেনি, যে নাম্বার কনসেপ্টই যার ঠিক হয়নি তার তো সেগুলো ঠিক হবে না। আচ্ছা, এডিএইচডি বলতে আমরা কি বুঝি? যেখানে বাচ্চার মনে একটা ছটফটানি, এটা কিন্তু এটাও ব্রেনের ব্যাপার, নিউরো ট্রান্সমিটারের ব্যাপার। কোথাও কোনো জায়গায় একটা নিউরো ট্রান্সমিটার ওর কেমিক্যাল থাকে কম, সেই জন্যে কিন্তু এই বাচ্চাদের অসুবিধা হয়।
আচ্ছা, এর কি তিনটি জিনিস আমাদের মধ্যে প্রখর। একটা হচ্ছে ইনঅ্যাটেনশন, ফরগেটফুলনেস, আর আরেকটা আমরা দেখতে পারবো হাইপার অ্যাক্টিভিটি। আর মানে আমাকে হয়তো ক্লাসে কিছু ওকে জিজ্ঞেস করছে, কিন্তু আমার ধৈর্য নেই, আমি চট করে বলে দিলাম। তোমার লাইনে বইটা আসবে, তুমি পড়ো, সেটা কিন্তু ধৈর্য থাকবে না। ক্লাসে সিট ছেড়ে চলে যাওয়া, ছটফট করা, এই জায়গাগুলো। প্লাস আরেকটা হতে পারে, যা বললাম, এক জায়গায় বসে থেকেও সে হয়তো পারফরমেন্স ঠিক মতন দিতে পারছে না, কেন কনসেন্ট্রেশন ছিল না, ফোকাস জায়গাটা ছিল না। আর অটিজম স্পেকট্রাম বলতে আমরা কি বুঝি? অটিজম একটা এমন একটা ডিফিকাল্টি যা কিন্তু লাইক আ রেইনবো স্পেকট্রাম। এতে কিন্তু মেন্টালি রিটার্ডেড থেকে একদম জিনিয়াস লেভেল হতে পারে। আমার নিজের স্টুডেন্ট আছে জিনিয়াস, কিন্তু রিফিউজিং টু রাইট, উইল নট রাইট। রিফিউজিং টু রাইট বলেই সে পড়ায় পিছিয়ে গেছিল। তাকে বলা হতো লার্নিং ডিফিকাল্টি। সে কতটা বলা হয়েছিল, আইডেন্টিফাই হয়েছিল, আমরা রিসার্চ করেছিলাম। ডিসলেক্সিয়া মানে ডিএসটি টেস্টেও সে পজিটিভ হলো, আর এখানেও তার দেখা যাচ্ছে যে অটিজমে তার সিনড্রোম আছে। মাইন্ড ইউ, টিপিক্যাল অটিজম চিলড্রেন উইল নট লুক আই টু আই, কিন্তু এর জাস্ট অপোজিট, ইটস লাইক আ স্পেকট্রাম। ও তো এইটুকুনি টেডি বেয়ার, হোয়াইট একদম দেখতে, সে এসে আমাদের কোলে হাতে হাত দিয়ে একটা ছোট ডল, এইটুকু ডল, ও মানে আরো আদরে, মানে হি ইজ লাইকিং দ্য টাচ। আমার এমনি আছে, হ্যান্ডশেকই করবে না, আমার ইচ্ছে করে একটু ছুঁয়ে দেখি দেখি এরকম করে সরে যাবে। কিন্তু এই বাচ্চা আবার উল্টো, কোলের কাছে গিয়ে হাত ধরে বসে থাকা, মানে হি ইজ লাইক জাস্ট দি অপোজিট। কিন্তু লিখবে না। ওকে আমরা কি করেছিলাম, একটা হালকা ব্যান্ড, ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিলে, বা কেউ যদি হাতের উপর হাত রাখে, দেন হি ইজ রেডি। সো ইউ সি, ইটস লাইক আ রিড। আমার চোখে চোখ দিয়ে কথা বলছে না মানেই অটিস্টিক নয়, তা কিন্তু নয়। ইটস আ স্পেকট্রাম, অ্যান্ড সে মেইন স্ট্রিম স্কুলে পড়ে, অ্যান্ড ইজ সো ইন্টেলিজেন্ট, ও যা পড়তো জীবনে বলতো না। তো আমাদের যিনি হেড অফ ইনস্টিটিউট, ওকে ছোটবেলা থেকে বলতো, তুমি কি সায়েন্টিস্ট হবে? ও বলতো হ্যাঁ, অ্যান্ড নাও ইজ ওয়ার্কিং দ্য মাইন্ড টুয়ার্ডস বিং আ সায়েন্টিস্ট। আর সাকসেস স্টোরি। তা তবে একটা না একটা জিনিস কিন্তু এদের মধ্যে থাকে, অবসেশন অ্যাবাউট কার্স, চাকা, শুয়ে পড়ে রাস্তায় গাড়ির চাকা দেখছে। আই টেল ইউ আ স্টোরি অ্যাবাউট এ চাইল্ড, যখন আমি কেস হিস্ট্রি ডিসকাস করবো, কি ব্রিলিয়ান্ট এরা হতে পারে, এত ব্রিলিয়ান্ট হতে পারে, বাট আন্ডার ইউটিলাইজড তাদের পোটেনশিয়াল, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। অনেকে স্টিরিওটিপিক্যাল কথা বলে, একই রকম কথা রিপিট করবে, হাতের মুভমেন্ট একই রকম হতে পারে, চেয়ারের সাজানো একরকম হোক, যদি আলাদা হয়ে গেল কোথায়ও বসে, সেই চেয়ারটা আজকে কাজের লোক হয়তো মাসি সরিয়ে রেখেছেন, এই নিয়ে চিৎকার, অশান্তি, একটা মারাত্মক কাণ্ড, আউট অফ রুটিন। এটাও যেমন কথা, তেমন যখন জুনিয়র স্কুল থেকে ওরা সিনিয়রে যায়, চেঞ্জ অফ প্লেস হয়, ওরা কিন্তু ভীষণ ভয় পেয়ে যায়, বা ওদের মধ্যে এমন একটা চেঞ্জ হয় যাতে অনেক সময় রিগ্রেশন হতে পারে ইনস্টেড অফ প্রোগ্রেশন। দ্যাট ইজ অলসো কমন। এরা ভীষণ হাইপার সেন্সিটিভ, সো ইউ উইল হ্যাভ টু অ্যাপ্রোচ দেম উইথ এমপ্যাথি অ্যান্ড সেন্সিটিভিটি। এবার ব্রেনে আসি। সব জিনিস তো ব্রেন থেকে উৎস হচ্ছে, একটু ব্রেনের দিকে আসি। ব্রেনের জায়গাটা যখন আমরা কথা বলি, আমরা দেখবো এই যে কমন জায়গাটা আমি রেখেছি, এই যে ওয়ান বিটুইন দ্য প্যারাইটাল লোব অ্যান্ড টেম্পোরাল, এটাকে আমরা বলি ব্রোকাস এরিয়া। এই জায়গাটা অনেকটা, তা এই জায়গাটাকে আমরা দেখি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ একটা বিশাল করে কিন্তু এই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজের কাজ, রিডিং, ল্যাঙ্গুয়েজ, এই জায়গা থেকে কিন্তু কাজ হয়। তাই জন্য অনেক সময় তারা ল্যাঙ্গুয়েজকে রিডিং বলছি, স্পেলিং বলছি, লেখালেখির কাজ বলছি, সব জায়গাটা এফেক্ট করে। আনাদার থিং, ইংরেজিতে একজন বাচ্চা ভালো নয়, তার মানে কি সে ডিসলেক্সিক? আমাদের মতন দেশে কথা বলার স্বভাব হয় না, উই আর মাল্টিলিঙ্গুয়াল। আমার বাচ্চা যদি মাতৃভাষাতেও একই রকম ডিফিকাল্টি দেখা যায়, হ্যাঁ, মানে লেভেল এদিক ওদিক হতে পারে, এবং ইংলিশও ইএফএল, ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর ইএসএল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে তফাৎ আছে। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তার অসুবিধে, এবং মাতৃভাষায় যদি একই রকম অসুবিধে থাকে, তাহলেই বুঝবো এরা আমাদের কিন্তু এই রিজনে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি, বিকজ ব্রেনের যে ল্যাঙ্গুয়েজ এরিয়া নাও ইউ নো। আচ্ছা, আমি এইখানেই রেখে বন্ধ করব।
and I'll go somewhere else. থিওরি নিয়ে আজ কথা বলছি না, কারণ সেরিবেলামের ওপরেও অনেক কিছু আছে। এই যে ইনফরমেশন ফ্রম স্পাইনাল কর্ড গিয়ে যে আমাদের যাচ্ছে, একটা থিওরিতে বলা হয় সেরিবেলামের এখানে গিয়ে, সেরিবেলাম তো এই জায়গা, দ্য ব্লু এরিয়া ইউ ক্যান সি, এইখানে গিয়ে যেন জগা খিচুড়ি হয়ে যায়। হিউজ নাম্বার অফ থিওরিজ, আজকে অত গভীরে আমরা যাব না। এটা আমার অনেকটা অনেক বেশি বেশি বলা হচ্ছে ব্রেন নিয়ে, সুতরাং আমি যাব না। লেট আস টক অ্যাবাউট লেফট ব্রেন, রাইট ব্রেন। কে কে লেফট ব্রেন রাইট ব্রেনের ব্যাপারে জানেন? আই থিঙ্ক ম্যাডাম এগেন অ্যানাদার পিঙ্ক লেডি, প্লিজ। আই থিঙ্ক ইউ আর সো হ্যাপি, দ্যাট মিনস ইউ নো। আপনি বলুন। আশা। It's a very interesting topic. I think your teachers may have discussed it or you may know already. So please come. Good afternoon. Sir, in our first semester, by teaching us creativity, he told us that our right brain is responsible for our creativity, while our left brain is responsible for the practical approaches of our life, that how we think practically. Absolutely. So it's We've been repeatedly discussing this in the first semester. That's why I was so happy. I'm sure your sir has given a wonderful lecture on this by introducing it. But if you see that on left brain, analytical thoughts, any analysis, so language related, logic, although I don't think I've mentioned math, but you know logic is actually linked to math. So logical thinking is math, language, and then science and math, yes, I've mentioned math. So I'm safe. So and here is a holistic thought. আমাদের অনেক বাচ্চা থাকে হয়তো ল্যাঙ্গুয়েজ ম্যাথে দেখা যাচ্ছে সে তার উইকনেস রয়েছে, কিন্তু তার হোলিস্টিক থট, হট করে বড় আইডিয়াটা সে ধরে নিচ্ছে। এইটা একটা অসাধারণ জায়গা। আবার ইনটিউশন, এই জায়গাটা রয়েছে। ক্রিয়েটিভিটি, লাইক স্যার সেড, and also art and music. Many of our children, especially autism spectrum children, are gifted in music. In fact, music is their therapy. তাদের মিউজিকের মাধ্যমে একটা স্টাডি হয়েছিল, the body with which we do I do quite a bit of research. তারা মানেসারে তাদের যারা ব্রেন রিসার্চ ইনস্টিটিউট আছেন, তারা একটা স্টাডি করেছিলেন। একটি বাচ্চাকে, অটিজম মানে তো ওরা অনেক সময় সোশ্যাল কমিউনিকেশনে অসুবিধে, যখন কথা বলছি দে আর নট রেসপন্ডিং। যখন আমি সিং-সং ভয়েসে বলছি, ওপেন ইউর বুক, নট রেসপন্ডিং, ফ্ল্যাট টোন, open your book, or musical people will say it much better. I'm non-musical, so আমার music sense দিয়ে please যাবে না, but if you can say it nicely in a sing-song modulated tone, সেই বাচ্চা কিন্তু তখনই রেসপন্ড করছে এবং multiple children respond to it, and calmness আসে from classical music থেকেও আসে. This is an absolute proven fact. So this we know. কেন দেখালাম? কেন পরে কিন্তু অনেক স্ট্র্যাটেজি আসবে বেসড অন দিস। আচ্ছা, আমরা তো টিচার হবো, কেন এই বাচ্চাদের জন্য খেটে মরবো? আমি মনে করছি ইন্টেলিজেন্ট বাচ্চাদের রাখি স্কুলে, আর যারা পড়তে পারবে না 10 থেকে 15% স্কুল থেকে বার করে দিই। ছাঁটাই করে দিলে তবে একটা মানে খুব ইজি গ্রুপ পেয়ে গেলাম, পড়ালাম আর ভালো করবে। Apart from the social responsibility, apart from your humanitarian role in the society, why you should do it? Because Shaubitz এখানে দেখিয়েছেন আমাদের ইসি একজন অর্ডিনারি। শাউবিটজ কি দেখাচ্ছেন? নন ওয়ার্ড, অনেক এক্সপেরিমেন্ট সাইকোলজিতে আমরা নন ওয়ার্ডস করেছি। এই এক্সপেরিমেন্ট করে শাউবিটজ দেখাচ্ছেন যখন অর্ডিনারি রিডারকে আমরা ব্রেনে একটা ডাই ইনজেক্ট করে এফএমআরআই এর থ্রু দিয়ে আমরা তার ব্রেনকে স্টাডি করছি, আমরা দেখতে পাচ্ছি একটা অর্ডিনারি রিডারের এই জায়গাটা জ্বলে উঠছে। ইটস এ লেফট ব্রেন, ইউ ক্যান সি ইট। এই জায়গাটাতে টেম্পোরাল এন্ড প্যারাইটাল লোবের জায়গাটা জ্বলে উঠছে, কিন্তু এই জায়গাটা একটা পুয়ার রিডারকে দেখা যাচ্ছে একই ওয়ার্ড পড়াচ্ছি, কোনো কিছু জ্বলছে না, জাস্ট সি। আবার এখানে ডিসলেক্সিক, তার পড়ায় অসুবিধে ছিল, তাতে যে ধরনের মেথড আমরা ফলো করি, টেকনিক্যাল মেথড বেসড অন নিউরোসায়েন্স, সেই মেথডে পড়িয়ে সি রাইট ব্রেন এই কাজটা করছে। আমি এখানে একজন বলবো, যেমন তারা যখন কোনো হার্টে ব্লক দেখা যায়, তারা একটা পাইপের মতন স্টেন্ট দিয়ে বা নানান রকম জিনিস
রক্ত সঞ্চালনের জায়গাটাকে পথটা ঘুরিয়ে দিচ্ছে, যেটা স্ট্যান্ডার্ড জায়গা ছিল সেটা না হয় ঘুরে গিয়ে হচ্ছে। তা এটা কিন্তু সেরকম, রাইট ব্রেন কিন্তু লেফট ব্রেনের কাজটা তুলে নিল, অসাধারণ। And who did it? No magicians. Teachers like you and me, by teaching in a special neurological method, which is actually very easy. কিছুই না, যখন you will learn these methods, তোমরা দেখতে পাবে it's so easy. একটু 5 মিনিট বাচ্চাটাকে দিলে এই ব্রিলিয়ান্ট বাচ্চাটা আজকে কোথায় চলে যেত, that we see all the time. You will also make magic when you follow these methods. Actually, আমি একটু বা এইরকম ভালো ভালো পড়াশোনায় ছেলে মেয়েদের একটু ধরে নিতে চাই, তাই জন্য I'm trying to do the promotion so that you come and join me. Next, এইখানে দেখাচ্ছে রিয়েল ওয়ার্ড ক্যাটাগরি দিচ্ছি, মিনিংফুল। সি अगेन সিমিলার জায়গা, এখানে দেখাচ্ছে পারসিস্টেন্ট পুয়ার রিডারও কিন্তু একটু একটু জ্বলছে, এটা কিন্তু একটু ব্রেন খিচুড়ি হচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে ডিসলেক্সিক হুজ লার্নিং ওয়েল, তার কিন্তু জ্বললই না। তার মানে কি হলো, জিনিসটা একটু ঘাঁটা, সবসময় আমরা কিন্তু বুঝতে পারবো না, বাট ইটস ইন্টারেস্টিং, ইট হ্যাপেন্স। আচ্ছা, দুটো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, একটা হচ্ছে মেমরি, অসাধারণ একটা যে জায়গা, when you are capable, কিন্তু এখানে ডেফিসিট বেশিরভাগ সময় আমাদের স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি বাচ্চাদের কিন্তু এই কোমরবিডিটি বা একসাথে অকার করার জন্য এই জায়গাটা আমরা দেখতে পাই। আর আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন অফ দ্য ব্রেন। মেমরি আমরা সাধারণত 3 প্রকার পড়াশোনা করতে গিয়ে আমরা বুঝি। একটা হচ্ছে ওয়ার্কিং মেমরি, সেটা কিরকম, একটা সেন্টেন্স করছি, প্রত্যেকটা লেটার মিলে হলো ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড মিলে হলো একটা সেন্টেন্স, এইগুলো ব্রেন ধরে রাখছে, কিন্তু যতক্ষণ সেই ফুল স্টপ অবধি পৌঁছচ্ছি সেই শব্দগুলো ধরে রেখে সেন্টেন্সের মানেটা ব্রেন বলতে পারছে। যারা কিন্তু রিয়েলি পুয়ার রিডার and their working memory is not that good, ওরা কিন্তু কিছু মনে রাখতে পারে না, ওয়ার্ডগুলোই মনে রাখতে পারছে না, সেন্টেন্সটা যে কতবার করে বুঝতে হয়, ইটস এ ভেরি টিডিয়াস মেথড। আচ্ছা, নেক্সট শর্ট টার্ম মেমরি, এখন যেটা পড়ালাম কিছুক্ষণ বাদেই কিন্তু আমি তাই নিয়ে প্রশ্ন করব। আর লাস্ট হচ্ছে লং টার্ম, অনেকবার পড়বার পরে যেটা আমাদের ব্রেনে এমনভাবে গেঁথে গেল যা কিন্তু আমরা ভুলবো না। সেটা কি হতে পারে, যেমন হতে বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার, আজকাল প্রচুর মোবাইল, সেইটা নয়, আগেকার দিনের মতো ল্যান্ডলাইন একটাই বা বাড়ির নাম্বার একবার সে বাচ্চাকে শিখিয়ে দিলে তার কিন্তু মাথায় থাকে। আচ্ছা, আমি অনেক ধরনের বক্তব্য করছি, আমি কিছু অনেক একটু রেস্টলেস হচ্ছে, একটু কি পার্টিসিপেট করা যায়? স্পেশালি ইউ স্যার ওভার দেয়ার, আপনি with the back, আপনার নামটা আমি ঠিক জানি না। হ্যাঁ, আপনি পিছনে দেখছেন, ব্লু শার্ট, হ্যাঁ আপনি, ইফ ইউ ক্যান কাম আপ, আসুন সামনে আসুন। আমার তো রেস্টলেস হলেই না আমি ভীষণ বিরক্ত করি, আই এম ভেরি সরি। একা হলে যাবো, সবাই একটু বেশ আরাম করলে আমার ভালো সহ্য হয় না। ও নোট করছেন, তাহলে তো পয়সা দিতে হবে, আমার রয়্যালটি দিতে হয়, হ্যাঁ অনেক টাকা দিতে হয়, কিন্তু না শুনে নোট করলে কিন্তু পয়সা দিতে হবে। কিছুটা এখানে প্রিন্সিপাল স্যার নেবেন, কিছুটা আমি নেব, তাহলে একটু বন্ধ করে দিন। দিয়ে এবার বলুন, মেমরি, আপনি তো নিচে একজন এডুকেশনের স্টুডেন্ট, তাহলে এবার বলুন তো যে আপনার মেমরি অসুবিধে ডেফিসিট নিয়ে এরকম কি কোনো বাচ্চা আপনি দেখেছেন বা চেনাশোনা, বা আপনি কি কখনো ভুলে যান? একটু বলুন, তেমন কিছু আমি দেখিনি কাউকে সেরকম ভাবে। সবার ভীষণ ভালো, আরে বাবা একটু জিনিয়াসদের মানে আপনি কথা বলবেন, আমি তো ভুলে যাচ্ছি, আমি তো বয়স্ক মানে অনেকেই কিন্তু মেমরি কিন্তু গন্ডগোল হয়। পরীক্ষার আগে আমরা কি যা করি সব বলতে পারি? একটা ক্লাব ছিল না, আমরা এডুকেশনের স্টুডেন্টরা জানি না, একটা দিয়ে তার নাম ছিল, সব ছিল, আমরা ভুলে যাই। অনেক পড়লেও কিন্তু আমরা ভুলে যাব, যতটা পড়ি সবটা কি মনে থাকে? অনেকে মনে থাকে। এই যে আমার জিনিয়াস বাচ্চাটি কথা বলবো, কিচ্ছু বলে না, কিন্তু অনেকেই কিন্তু আমরা ভুলে যাই, কিছু সংখ্যক মেমরি আমাদের কিন্তু হয়। হ্যাঁ, তাহলে আপনি একটা আমাকে বলুন, মেক ইট ইন্টারেস্টিং, একটা ওয়ার্কিং মেমরি দিয়ে একটা বলুন, ওয়ার্কিং মেমরি দিয়ে বলুন। এই যে ওয়ার্কিং মেমরি উপরে বেস করে আপনি বলুন কখনো কি আপনার হয়েছে কিরকম ভাবে আপনি একটু এই
ধরনের কাজ স্কুলে পারবেন? হ্যাঁ। স্কুলে পারবেন, তাহলে খুব ভালো, আমার লাইনে এলো। তাহলে বলুন স্কুলের বাচ্চা তার ওয়ার্কিং মেমোরি অসুবিধা আছে, এক্ষুনি পড়তে পড়তে সেন্টেন্সটা সে ভুলে যাচ্ছে, তাহলে সেই বাচ্চাটিকে আপনি কি করে পড়াবেন? আপনি কেমন ততক্ষণে আমি নেক্সট যাই না, ওকে অ্যাকচুয়ালি যখন ভুলে যাচ্ছে তো ওকে আবার মানে ব্যাপারটাকে যে বোঝানোর চেষ্টা করবো যাতে ও মানে ভুলে যাচ্ছে যে বিষয়টাকে আবার রেক্টিফাই করার জন্য যে তুমি কিছু ডিস্টার্ব বোধ করছো কিনা বা তোমার বুঝতে অসুবিধা কোথায় হচ্ছে, যদি কিছু হয় সেটা আমাকে বলো। এইভাবে তাকে মোটামুটি আবার মানে বারবার ওকে যাতে বিষয়টা যেটা বোঝাচ্ছি ও যাতে বুঝতে পারে আমাকে তার জন্য পুনর্বার আমাকে ওকে বলে বোঝাতে হবে। আচ্ছা, আমি এখানে একটু ছোট্ট কথা বলি, আজকে বিশদভাবে আমি পড়াচ্ছি না, কিন্তু বুঝতে পারা মানে কিন্তু কম্প্রিহেন্ড করা, কম্প্রিহেনশন, দ্যাট ইজ ডিফারেন্ট। এটা হচ্ছে সে তার মেমোরি ডেফিসিটের জন্য একটা সেন্টেন্স, যেখানে একটা সেন্টেন্স বলুন আমায় বাংলা বা ইংরেজি। হি ইজ এ স্টুডেন্ট, কিন্তু আমি যে পড়তেই তো আমার সময় লাগছে, হি ইজ ওকে যে হিটা ভুলে গেলাম, হি ইজ, আপনি এই বাচ্চাকে আমরা জিজ্ঞেস করি রিপিট দ্য সেন্টেন্স, তারা কিন্তু বলতে পারবে না, একটা শব্দ ড্রপ করবে, দুটো শব্দ ড্রপ করবে। এখানে যেটা করছি এই যে শব্দের মালা মিলিত হয়ে একটা বাক্য গঠন হলো, সেখানেই কিন্তু তার মেমোরি প্লে আপ করছে। তাহলে এটাই হলো ওয়ার্কিং মেমোরি। গিভ অ্যান এক্সাম্পল অফ শর্ট টার্ম মেমোরি বলেছি, কিরকম নোটস নিয়েছেন দেখি তো, আপনি ভাবুন, ততক্ষণ আমি এক্সিকিউটিভটা শেষ করি। প্রিন্সিপাল স্যারের পাশে একটা জায়গা আছে, আপনি বসতে পারেন, উনি হেল্প করে দেবেন। ভুলে গেছেন, তাহলে পরে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাবা, আমি নামটা জানতে পারি? জগন্নাথ সিং। থ্যাংক ইউ বাবা, খুব ভালো, থ্যাংক ইউ ফর বিং সো নাইস। আর আমিও বিরক্ত কথা ঠিক আছে, একদম বিরক্ত হয়নি, একদম হাসছো। তাহলে ওরা লাভ ইউ ক্যান ডু ঠিক আছে। ঠিক আছে, আর এক্সিকিউটিভ ফাংশন বলতে কি বুঝি? আবার সেই ব্রেনকে আমি ছাড়ছি না, জানি না, ব্রেনের আবার জায়গা। তাহলে ব্রেনের জায়গাটা কি? অর্গানাইজেশন। অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি? কেউ কি ছটফট করছে, তাহলে তাকে ধরবো না, কত সুন্দর লোকেরা আমরা পার্টিসিপেট করছে এখানে। অর্গানাইজেশন মানে কি? আ পারসন ইজ অর্গানাইজড বলতে আমরা কি বুঝি? স্টুডেন্ট অফ এডুকেশন ইউ হ্যাভ টু টেল মি, অর্গানাইজড স্টুডেন্ট মানে কি? সে তার বই সুন্দর করে গুছিয়ে নিয়ে যেতে পারে, সে রুটিন দেখে নিয়ে যেতে পারে, সে ভোলে না, সে যা বলবে তার মনের ভাব সুন্দরভাবে গুছিয়ে এক্সপ্রেস করতে পারে। দ্যাট ইজ অলসো ভার্বাল এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ স্কিল, কিন্তু তাহলেও গুছিয়ে, এই যে ভার্বালিও বলছে এবং সে গুছিয়ে কাজ করতে পারে। অর্গানাইজড পারসন, এগুলো সবকটা কিন্তু ব্রেনের, এটা হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন অফ দ্য ব্রেন। অ্যাটেনশন টু ডিটেলস, এত উপর ভাষা কাজ করলাম না। টাইম ম্যানেজ করা, এই বাচ্চারা কিন্তু টাইম ম্যানেজ করতে পারবে না, মানে একদম নদীর জলের মতন টাইম চলে যাবে, সে নিজের হাতের পেন নিয়ে বসে আছে। সো অল দিস থিংস কামস ফ্রম এক্সিকিউটিভ ফাংশন অফ দ্য ব্রেন। এবার কি স্ট্র্যাটেজি হতে পারে? প্রত্যেকটি মানুষকে আমরা বিচার করতে গিয়ে বলবো কারোর অসুবিধে আছে আমরা বলবো না, আমরা বলি না আমাদের মনে, আমরা বলি প্রত্যেকটি মানুষেরই উইকনেস আছে, স্ট্রেংথ আছে। আমাকে দিয়ে শুরু করি, আমার উইকনেস হলো আমি টেকনিক্যালি ডিসেবল। আজকে একটা ছোট্ট একটা ফিল্ম ডাউনলোড করবো মনে করেছিলাম, কিন্তু করে উঠতে পারিনি। কি করবো? এই জায়গাটা হচ্ছে আমি খুব স্ট্রাগল করি। একটা ক্রোমকাস্ট কেউ করে দিল, কি করলো, বাবা কি করে করবো, মানে কিছু এই জায়গাগুলো আমি করি স্ট্রাগল। তো দ্যাটস মাই উইকনেস। স্ট্রেংথ কি হতে হবে আমি জানি না, ইউ ক্যান ডিসকাস লেটার অর মে নট ডিসকাস, বাট কেউ যদি একটু কেউ যদি আমরা একটু ভেবে দেখি যে প্রত্যেকটি মানুষের, যাকে কিন্তু আমরা ধর্তব্যের মধ্যেই নিলাম না, তারও কিন্তু স্ট্রেংথ আছে। প্রত্যেকটা মানুষের স্ট্রেংথ আছে, প্রত্যেকটা মানুষের উইকনেস আছে। সুতরাং যে ছোট্ট শিশু আমার কাছে এসেছে আজকে পড়তে, তাকে যেন আমি অবহেলা করে না বলি ওর কিছু দ্বারা হবে না, তার স্ট্রেংথ আছে। তাকে নিয়ে যখন আমি পড়ার কথা ভাববো, তার স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে কিভাবে তার আইইপি, ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যান ডিসাইডেড হবে, এবং তার উইকনেস তার স্ট্রেংথের উপর ডিপেন্ড করেই হবে। আচ্ছা, কিরকম? আমাদের ব্যাট মানে আমরা জানি কি ব্যাট,
সেই মন্টেসরিতে ফেরত গেলাম, কেন ওটাই অ্যাকচুয়াল ব্যাপার। মানে এমন কিছু নেই, খুব সহজ। আমরা যেগুলো করি মেইন স্ট্রিম টিচার্সরা করতে পারি, মাল্টি সেন্সরি মেথডে পড়ানো। তার মানে হচ্ছে ফ্যাক্ট, ভি মানে ভিজুয়াল, এ মানে অডিটরি, টি মানে ট্যাকটাইল, অ্যান্ড কে মানে কাইনেস্থেটিক। তো এই মেথডটাই কিন্তু একদম সবচেয়ে বেস্ট। এবার দেখা গেল একটি বাচ্চা যে পড়তে পারে না বা স্পেলিং মিস্টেক হয়, তার কিন্তু সে খুব সেন্সিটিভ, তাকে তার গায়ে হাত যখন আমি দিই, তাকে হাতটা ধরি, সে খুব খুশি হয় বা তার কিন্তু ভালো লাগে যে একটা সে আমার কাছে কাছে এসে দাঁড়াচ্ছে। এবার এই বাচ্চাকে দ্যাট ইজ আ প্রোভেন মেথড অফ রাইটিং, তার পিঠে হাতের এই জায়গায় ওই একই স্পেলিং বা P and D reversal which dyslexic children have, P and Q reversal হচ্ছে, তাকে যদি হাতের ওপর বা পিঠে ইউনিফর্মের ওপর, নট নেসেসারিলি ডেস্ক ওপরে আমি যখন পিঠে আমি লিখে দিই, ওরা কিন্তু বোঝে। আবার এয়ার রাইটিং আছে, সেভাবেও করা যায়। জল দিয়ে করা, জল ছাড়া লেখা, এই যে মিকির মিকির কিয়াটা, এটাও কিন্তু এক ওয়ে অফ লার্নিং, নানানভাবে কিন্তু শেখানো। দিজ আর অল মাল্টি সেন্সরি। সো দেখা যাচ্ছে আমি ওর এই যে কাইনেস্থেটিক ইনপুটস বা ট্যাকটাইল ইনপুটস হচ্ছে ওর দেখা গেল স্ট্রেংথ, উইকনেস না হয় রিডিং, কিন্তু ওর উপর ডিপেন্ড করে বা স্পেলিং আমি কিন্তু তাকে অনেক কিছু শিখিয়ে দিলাম। দিজ আর দ্য ভেরিয়াস থিংস। আচ্ছা, আমরা শেখাতে গিয়ে অলফ্যাক্টরি, গাস্টেটরি এই জায়গাগুলো কাজে নিই। আমি সাউথে একটা নাম করা সেন্টারে অনেকদিন আমি মানে গিয়েছিলাম, মানে অ্যাটাচমেন্ট করতাম, এবং আমার মেন্টর সেখান থেকে আছেন। তো ওনারা ডিসকভার করেছিলেন একটি বাচ্চাকে একটা স্পেলিং মিস্টেকটা হচ্ছে যখন বারবার ভুল কথাটা বলছে, একটা ভুল শিখে নিয়েছে, ব্রেনের সার্কিট হয়ে গেছে, ও ওই কথাটাই বারবার বলছে, হয়তো বাটারফ্লাই না বলে বাটারফ্লাই বলছে। তো এই বাচ্চাটিকে বাটারফ্লাই যতবার বলছে, ওরা যদি জিভে একটা একটু আনপ্লেজেন্ট কিন্তু কিছু দেয়, এরকম একটু তুমি টেস্ট করে তোমায় দিই, তাহলে তোমার ভালো লাগবে না, তুমি বলি চোখ উঠো না বাটারফ্লাই, এই করে কিন্তু তাকে শেখানো গেছে। তার ইনপুটটাকে, তার সেন্সেশনের উপর আমরা কিন্তু খেলে আমরা করতে পারছি, এবং স্মেলে দিয়েও হয়। আচ্ছা, তাহলে আচ্ছা রিডিং বলতে গিয়ে আমি বলি যে রিডিং কি করে শেখানো যায় বাচ্চাদের। ক্লাস 5 এর বাচ্চা পড়তে পারে না, তাকে কি তাহলে ক্লাস 5 এর বই দিয়ে শেখাবো? না, তাকে আমি চলে যাব একদম যে লেটার সাউন্ড, বিট বাংলা, বিট হিন্দি, বিট ইংলিশ, লেটার সাউন্ড, গ্রাফিক ফোনিম, আমার এর যে সাউন্ড বা এ, এই যে জায়গাটা বাচ্চাকে শেখাতে হবে। এ বললে তার চেহারাটা কি আগে লিখে দেওয়া নয়, আগে সাউন্ড হলো, সাউন্ডের সঙ্গে আমাদের শব্দের চেহারার যেগুলো, তার সঙ্গে অ্যাসোসিয়েশনই কিন্তু আমাকে স্পেলিং এ ভালো করবে। আর আরেকটা জায়গায় খেয়াল রাখতে হবে, স্পেলিং যারা ভালো পারে না, তাদের কিন্তু বিশেষত এই সিকোয়েন্স, এই যে এ টু জেড, আমরা বড় বড় বাচ্চাও ক্লাস 8 আসলে আমরা ওই জায়গাটায় চলে যাবো, কারণ ব্রেনের সিকোয়েন্সিং ক্যাপাবিলিটির ওপর কিন্তু স্পেলিংটা নির্ভর করে। সিমিলারলি ম্যাথের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে তাদের যে একটু সহজ বই দেওয়া, একদম বেসিক ফাউন্ডেশনে গিয়ে সেই বাচ্চাদের নানান টেকনিক আছে, যেখানে কিনা লেটার্স কি করে ব্লেন্ড করে, প ল ল ক ল ক্ল ব, এইভাবে নানান রকমের টেকনিকে বাচ্চাদের সাউন্ডের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে আমরা তাকে আস্তে আস্তে তুলে আনবো। তাহলে ক্লাস 5 এর বাচ্চা কিন্তু ক্লাস 1 এর পড়া দিয়ে শুরু করেছে বলে, বা আরো প্রি নার্সারি, তার কিন্তু 5 বছর লাগে না। এটা হয়তো খুব ইন্টেলিজেন্ট বাচ্চাদের খুব তাড়াতাড়ি ব্রেক থ্রু হয়। সো বাট অলওয়েজ অ্যাপ্রোচ ফ্রম আ কমফোর্ট জোন, আমরা আইডেন্টিফাই করি কতটুকু পারে, সেইখান দিয়ে তার পজিটিভ ইনপুট দিয়ে শুরু করা। সো নেভার ট্রিক আ চাইল্ড। সো এই জায়গাটা মনে রাখতে হবে। রাইটিং অসুবিধা হলে আমি অলরেডি বললাম কাইনেস্থেটিক, হাতটা বড় করে হাত ঘোরানো। another method is এই যে জায়গাটা, এই যে টিপ অফ দ্য পয়েন্টার ফিঙ্গার, অসাধারণ আমাদের ব্রেনের সঙ্গে কানেক্টিভিটি। যখন কোনো বাচ্চা কিছুতেই কোনো স্পেলিং পারছে না বা লেটার পারছে না, এয়ার রাইটিংও করা, বাট বাই অল মিনস
see hand is stretched out. Child is writing. কি লিখলাম? P. D. D লিখলাম তো? তা এই ডিটা যে লিখছি আমার হাতে আগে হচ্ছিল না। হাত ধরে লেখান এখানে অসম্ভব 5 স্টারের মতন দেওয়া, এতে চলবে না। আমাদের গভর্নমেন্ট প্রজেক্ট চলে গভর্নমেন্ট স্কুলে, সেখানে একদম স্যান্ড পেপারের মতন দেওয়া, সেখানে লিখলে কি হয় হাতের কিন্তু এই জায়গাটায় ইনপুটটা আরো বেশি। সো ইউজ স্যান্ড পেপার বাই অল মিনস, কিন্তু এই ওভার মানে এবড়ো খেবড়ো দেওয়ালে লিখলে বাচ্চাদের কিন্তু ইনপুটটা আরো বেটার হয়। যা কিছু আমি শেখাতে চাই হ্যান্ড স্ট্রেচ করে। সো দেয়ার আর ভেরিয়াস মেথডস, টেমপ্লেটে লেখানো যায়, বাচ্চাদের বড় লিখবে রাইট বিগ রাইট স্মল, জল দিয়ে কিমিকির করে লিখলো, আবার ড্রাই সারফেসে লিখলো, স্যান্ডে ম্যাডাম মন্টেসরি কি বলেছেন স্যান্ড ট্রে, আমরা ইউজ করি স্যান্ড পেপার। ম্যাথ আমাদের ঠিক ল্যাঙ্গুয়েজের মতন যে কোনো লার্নিং, এভরি লার্নিং ইজ কংক্রিট, সেমি অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট। আমি যখন এই দুটো আইটেম, যে দুটো, একটা মাইক্রোফোন আর একটা স্লাইড চেঞ্জার, বুঝছি না তাকে দুটো ছবি দেখিয়ে দিলাম বা নাম্বার 2 চেহারা দেখিয়ে দিলাম, তখন কি আমার কনসেপ্ট ক্লিয়ার হবে? নো। Give solid objects to teach a child number. I'll give an example discussing case study. কিভাবে একটি epileptic বাচ্চাকে আমাদের কিভাবে শেখাতে হলো। সো এখানে স্টিফচিনের কথা বারবার আমাদের এসে যায়, কনসেপ্ট ক্লিয়ার করুন আগে। 2 মানে এইরকম দেখতে একটা ছোট্ট টাট্টু ঘোড়ার মতন জিনিসটা নয়, 2 মানে দুটো অবজেক্ট, দুটো সলিড অবজেক্ট, সেই ছুঁক হাতে বুঝু, then give the semi abstract picture, then the child will understand. আচ্ছা, তো এই জায়গাটার পরে মেমোরি তো নিশ্চয়ই সিকোয়েন্স ঠিক আছে কিনা তার এক্সারসাইজ করতে হবে, আর কনসেপ্টস 2 + 2 মানে কি। আর এই বাচ্চাদের আবার নানান রকম অসুবিধা হয়, প্লেস টেবল, আমাদের যে টি মানে টেন্স ওয়ান্স, এই জায়গাগুলো 21 আর 201 কোথায় লিখবো, হান্ড্রেডস এর জায়গায় লিখবো না টেন্স এর জায়গায় লিখবো, 0 জায়গায় লিখবো, এগুলো শেখানোরও অনেক রকম। কিন্তু মানে হোয়াট আই ট্রাইং টু সে ইজ গো ব্যাক টু দ্য রুটস। কি করে শেখাবে, কি শেখাবে, another subject for another day. I'm just trying to tell you, remember one thing, আমার বাচ্চা অঙ্ক পারে না কিন্তু বাড়িতে অঙ্ক পারে, বাট তার টিউটরের কাছে পারে, খালি আমার কাছে পারে না, তা আমি কেটে দিই, কিছুতেই বুঝতে পারে না। প্লিজ গো ব্যাক এন্ড থিঙ্ক, what kind of a math learner were you? Are you inchworm, এরকম একটু একটু করে যাচ্ছি, না গ্রাস হপার? মানে কি, এটা স্টিভ চিনের টার্মস, মানে গ্রাস হপার আমি কনসেপ্ট গ্রাস করলাম, আমি ক্লাসে হয়তো ওই টেকনিকে পড়াই কনসেপ্ট, লার্জার কনসেপ্ট, কিন্তু আমার বাচ্চা ছোট্ট ছোট্ট স্টেপসে সে শিখতে চায়, সেই ছোট্ট ছোট্ট যে শিখতে চায় সেটা আইডেন্টিফাই করে সেইভাবে ম্যাথ শেখালে চাইল্ড উইল আন্ডারস্ট্যান্ড। আর লার্জার কনসেপ্ট, অনেকে ছট করে লার্জার কনসেপ্ট বোঝেন, ছোট জায়গা বোঝেন না, তাদের কিন্তু আবার ভেঙে শেখাতে হয়। আমাদের আইনস্টাইন বাবু কিন্তু ওই রকম জাতের ছিলেন, উনি যখন বড় বড় কনসেপ্ট করছেন, বড় বড় জায়গা করছেন, উনি কিন্তু ছোট ছোট ম্যাথ করতে পারতেন না। হু হেল্পড হিম আউট? হিজ ফার্স্ট ওয়াইফ। তো একটু মহিলাদের উপর ডিপেন্ড করলে ভালো। সো নেক্সট, স্ট্র্যাটেজি টু ডিল উইথ ADHD। ADHD কি করে আমরা ডিল করতে পারি? অ্যাটেনশন ডেফিসিট আগে তো দেখেছি, তারে জামের পরে আমরা দেখিনি, কি নাম ছিল বাচ্চার? ঈশান। তো ও বাইরে দেখতো, মনে আছে, কে ওই তুলো ধনে সে যাচ্ছে, কেউ ঢুকে যাচ্ছে, তাদের দিকে কেন? কনসেন্ট্রেশন নেই, ও তো শর্টকাটে ছিল না। ঈশান ক্যান বি অ্যানালাইজ, ঈশান কি ধরনের বাচ্চা ছিল? পড়া পারতো না, অঙ্ক পারতো না, ছটফটে ছিল না, কিন্তু মন পারতো না। তাহলে এবার একটু অ্যানালাইজ করি টিচাররা, কি কি প্রোফাইল বেরোলো আমাদের ঈশান বাবু? ফার্স্ট হি ওয়াজ আ ডিসলেক্সিয়া, তারপরে অঙ্ক পারছিল না, লিখতেও পারতো না, 3টেই ছিল। ডিসগ্রাফিয়া, কিন্তু অসাধারণ ছিল তার আঁকা। তাহলে ব্রেনের কোন দিকটা কাজ করছিল? রাইট ব্রেন। কিন্তু তাহলে অসুবিধাটা কোন দিকে ছিল? লেফট ব্রেনে। আচ্ছা, কিন্তু আমাদের স্যারের কি নাম ছিল যেন, যে মাথায় সব করে মজা টজা করতেন? আমির খান।
শিখিয়েছিলেন প্রথম ভালোবাসতে হবে। লাভ ইজ দ্য সেন্টার, লাভ উইন্স হার্টস। তো পড়াশোনার মধ্যে আমাদের একজন অসাধারণ আমাদের টিচার আছেন, উমা ম্যাম বলি আমরা, উমা অ্যানেল। উনি আমাদের বলতেন যেখানেই লাভ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ স্টাডিজ সেখানেই ফোবিয়া। অসুবিধে থাকুক বা নাই থাকুক, আমরা অসুবিধে তৈরি করব, সৃষ্টি করব যেখানে আমরা বাচ্চাকে ভালোবাসতে পারলাম না। সো ফার্স্ট অফ অল, ডোন্ট শো ইয়োর ডিসগাস্ট, ডোন্ট শো ইয়োর ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট শো ইয়োর লাভ কনস্ট্যান্ট। তুমি পড়া না পারলেও কিন্তু লাভ উইথড্রল হলো না। বাবা মাকেও এই জ্ঞানটা দিতে হবে, এবং টিচাররা আমরা তো জানবোই। আর ও পড়া পারছে না বলে কোষ এক চট দিয়ে দিল, কানটা মলে দিলাম, পড়াটা বেরিয়ে আসবে কি? এটা তো রেডিও নয়, কান করলেই পড়া পারবে? এটাকে আরো হিতে বিপরীত হবে। ইউর অ্যাসোসিয়েটিং নেগেটিভিটি উইথ স্টাডিজ, নেভার ডু দ্যাট। তাহলে আমাদের পজিটিভিটি, তাহলে লিকক স্যার শিখিয়েছিলেন ভালোবাসতে, নেভার ফরগেট দ্যাট। আর আরেকটা জায়গা আমাদের দেখতে হবে, এডিএইচডিতে এই বাচ্চারা ভীষণ চঞ্চল, ওদের অ্যাটেনশন স্প্যান থাকে না। আমি ডাইভার্ট করবো কিন্তু এদিক ওদিক, যার যেটা জানতে চাই আমি বলতে হবে, কারণ আমি কিন্তু এটা দেখে দেখে সবটা বলছি না, কিউ দেখে বলে যাচ্ছি। আমাদের এডিএইচডির প্রথম জায়গাটা কি? বাচ্চা অ্যাটেনশন কিন্তু পাচ্ছে না। যেখানে বাচ্চার অ্যাটেনশন থাকে না সেখানে একটা ক্লাস পিরিয়ড কত ঘন্টার হয়? 40 to 45 মিনিটস। সেখানে আমি যদি, আমরা সাধারণত যাই না, আমি আগেকার ডাইনোসর বই পড়াতাম জেনারেল ক্লাসে, তো তখন আমাদের কিন্তু আমরা 15 বা অ্যাডভাইস করতাম ক্লাস টিচার্সকে 15, 15, 15. First 15 is for what? Revision of the previous lessons or introduction of what I am going to teach. Next 15 or more, বুঝে নিয়ে হতে পারে, or 20 minutes could be the main subject. Last 15 will be question answers interactive. কিন্তু এই বাচ্চা কতক্ষণ কনসেন্ট্রেট করবে? তার অ্যাটেনশনই আমাদের দেখে নিতে হবে কতক্ষণে। তার কিন্তু ছোট ছোট টেস্ট আছে, সেইটা কিন্তু আমরা দেখে নিই কতক্ষণে, 5 মিনিট, 10 মিনিট। তার মানে দেখবে 5, তার লেসন প্ল্যানস 5 মিনিটের হবে, হয়ে 2 মিনিট গ্যাপস। খেলতে যাও বাগানে, ঘুরে বেড়াও, এক্সারসাইজ করো, নেচে নাও, নো। তাকে তখন হয়তো একটা ড্রয়িং দিয়ে বা তার অন্য কোনো রাইটিং এক্সারসাইজ দিয়ে, ডিফারেন্ট টাস্ক দিয়ে বসাতে হবে। তাকে যদি আমি বলি বাগানে গিয়ে দৌড়ো, তাহলে কিন্তু সে আর ফেরত আসবে না, বিং এন ইন্টেলিজেন্ট চাই। আমাদের ভাবতে হবে, বাট ইন ক্লাসরুম ইউ হ্যাভ দ্য অপরচুনিটি। তুমি পেপার ডিস্ট্রিবিউট করে দিল কিছুক্ষণে, ইউ টু কাম ব্যাক। ওর 5 মিনিটে যদি 5 মিনিট, বাট ডু কনসেন্ট্রেশন বিল্ডিং এক্সারসাইজেস। সিম্পল কি হতে পারে কনসেন্ট্রেশন? একটা ছোট বলি, কি করে হতে পারে? কেউ জানে কিছু কনসেন্ট্রেশন বিল্ডিং এক্সারসাইজ? আজকাল তো প্রচুর হচ্ছে। ইন্ডিয়া থেকে আমরা রয়েছি, ইন্ডিয়ার মানুষ ভারতীয়, ভারতের জনতার আমরা জানি না। যোগব্যায়ামের কথা ভুলে গেলাম, নাম দিয়ে হতে হবে না, একটু একটু কর, সবাই জানি না যোগব্যায়াম। আমাদের যোগা সাংঘাতিক, কিন্তু যোগা কিন্তু আমাদের প্রচুরভাবে এটা হেল্প করে। এডিএইচডির ওষুধের মতন হচ্ছে যোগা, মেডিটেশন। মেডিটেশন এবার যে সাধু সন্ত, হোয়াট ইজ মেডিটেশন? আজকাল সবাই নেক্সট আই জাস্ট ওপেন অ্যান্ড সি গাইডেড মেডিটেশন। এই যে কামিং এক্সারসাইজটা দেবে তাতেই আমি ঠান্ডা। বা খুব ছোট বাচ্চা একটা ফুলের দিকে কতক্ষণ চুপ করে দেখতে পাচ্ছে, একটা সুন্দর দৃশ্য, যেমন কিনা হয়তো দীঘায় বেড়াতে গেছিল, সেই একটা সমুদ্র তটে হয়তো মানে সানসেট, তা দেখে আমাদেরই মন ভালো হয়ে যাচ্ছে, বা সানরাইজ, সেইটার দিকে কতক্ষণ সে কনসেন্ট্রেট করতে পারে। একটা স্টপ ওয়াচ দিয়ে, ফোনেও সবার রয়েছে, এখন দেখলো 2 মিনিট, পরে 3, 4, 5, build up the time. আর another simple is cancellation. যে কোনো পুরোনো ম্যাগাজিন, নিউজ পেপারে যে অ্যালফাবেটটা সেগুলো লিখতে পারে না, নানান রকম পেন দিয়ে দেখি তো তুমি কটা ক্যান্সেল করতে পারো। বি গুলো প্রথম প্যারাগ্রাফে উইথ রেড পেন, সি উইথ গ্রিন পেন, জেড উইথ লেটস সে অরেঞ্জ পেন। এই তো বলতে হয়ে গেল। আমার একেবারে ছটফটে গন্ডগোল করছে, যে মোমেন্টে দিলাম দাও না, আরেকটা কালার দাও না, ও হো এইটা না আমার একটা লাইনে বাদ পড়ে গেছে, দুটো আমি মনে মনে ভাবছি বা খুব ভালো করে কাজে দিয়েছে। So this is a very nice exercise. Anybody you know, neighbors, niece, nephews, children, students, please do that. Simple. আমি কিন্তু বেশি দামি দামি জিনিস বলি
বলি না, টিচার মেড জিনিস নিয়ে কথা বলি। সো ইউ ক্যান ডু দ্যাট, নিউজ পেপারও হবে। সো কনসেন্ট্রেশন এক্সারসাইজ এরকমও যেমন আছে, মন্টেসরি কিন্তু লেভেলে আমরা জানি অনেক। ম্যাডাম মন্টেসরির কাছে বারবার ঝুঁকছি আর বলছি কিরকম মন্টেসরি আছে না, পিকিং, গ্রিপিং, এটা হ্যান্ড ফাইন মোটর এক্সারসাইজও হচ্ছে, আমার কনসেন্ট্রেশন হচ্ছে। ছোট্ট ছোট্ট কিচেনের জিনিস, নানান রকম ডাল চাল দিয়ে এইটুকুটুকু কাপে করে আমি যদি রেখে দিই, 1 টিস্পুন করে দিই, বা বিটস খেয়ে না খেলে বড় করে বিটস নিতে পারবে নানান রকম, দ্যাট itself is also exercise for both fine motor and exercise of the mind. সো আরেকটা, যখন সব জায়গায় ফেলিয়ার হলো তখন আমরা কি করতে পারি, তখন we can refer to a doctor who may suggest medication. After all, ADHD হয় because of a chemical যেখানে কম আছে ব্রেনে, যেখানে নিউরোট্রান্সমিটারের একটা অভাব থাকে, সুতরাং সেই কাইদিও পূরণ হতে পারে। এখন এই যে 3 রকমের লার্নারের কথা আমি বলেছি, which is already there, how they will learn you know already. Visual learners কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনায় ভালো, সো ওরা লেখার জিনিস করতে পারে। অডিটরি, অনেকে কানে শুনে পড়া মুখস্থ হয়ে গেল, কিন্তু সে কিন্তু দেখে, এখানে কেউ আছে যে কানে শুনে মুখস্থ পারে? You are wonderful, you are an auditory, so you can identify which category of learner you are. আমি এটা আরো বিশদভাবে আমরা যখন পড়াই, people identify this study techniques. আমার নিজের হচ্ছে, আমাকে কিন্তু ভিজুয়াল দেখে হবে, কিন্তু I have to write at the same time. So you could be that, you could be this also. আর আমার কানে শুনতেও কিন্তু খুব ভালো লাগে, আমার কানে শুনে আমার সব মনে লেগে যায়। So that could be another. অনেকে যারা ভীষণ স্ট্রেসফুল কাজ কিন্তু পড়ছে সঙ্গে, নোটসটাকে তারা রেকর্ডারে নিয়ে নেয়, নিয়ে তারা সারা রাত ওই যে কানে শুনেছে, it goes to your brain. Experiments have been done on that. সুবিধা হয়তো বলতে পারেন, কারণ বেশিরভাগ আমাদের সোশ্যাল এক্সপেরিয়েন্সে কিন্তু আবার কন্ট্রাও থাকে। So this does work. আচ্ছা, next is kinesthetic, doing things with hands. আচ্ছা, এই chart is with madam, you can take it, I won't go in details. আমি হাওয়ার্ড গার্ডনারে গেলাম, এবার আমার বাচ্চাদের তো অনেক রকম অসুবিধা ধরা পড়লো, এইবার দেখি তো কি করে আমি পড়াতে পারি। সে পড়তে পারে না না ভেবে তার গুণটা দেখে তাকে আমি বলি না যে সে এটা পারে, সুতরাং হি ইজ জিনিয়াস ইন মিউজিক, মিউজিক্যাল ইন্টেলিজেন্স ইজ ভেরি হাই। এই কথা যারা এডুকেশন স্টুডেন্টস ইউ নো, আমরা কি ফ্যাক্টর দেখে বলি যে আইকিউ হাই, কি ফ্যাক্টরটা দেখে বলি? আমরা কিন্তু এটা কম্পোজিট লজিক্যাল ব্রেনের ওপরেই কিন্তু বেশিরভাগ কিন্তু থাকে, ভার্বাল নন ভার্বাল যে কোনো ভালো ভালো আইকিউ টেস্টে থাকে, কিন্তু আমরা জি ফ্যাক্টর তার উপর কিন্তু আমাদের জেনারেল এবিলিটিটার উপর কিন্তু জোর দেওয়া হয়, which is not always right. লতা মঙ্গেশকর কি কতদূর পড়েছেন আমরা জানি, সেই তো আমাদের আবুল কালামও শুনেছেন, এখন আমার মতন এখন সাধারণ মানুষও শুনি, কিন্তু তাহলে সে কি পিটি উষা কতদূর পড়েছেন? Is anybody interested? Nobody wants to know. তাহলে কেন তাদের আমরা বলবো লেস ইন্টেলিজেন্স, কেন বলবো যে তাদের গিয়ে একটা আইকিউ টেস্ট করো? আনফর্চুনেটলি আমাদের করতে হয়। হার্ভার্ড গার্ডনারের এই মেথড মাল্টিপল ইন্টেলিজেন্স, এর উপর কিন্তু স্কুলস আছে, এবং এর উপরে ইউএসএ তে প্রচুর, বিদেশে অনেক স্কুলস আছে, আমাদের দেশেও অ্যাডপ্ট করা হচ্ছে। সো ফার্স্ট মিউজিক্যাল ইন্টেলিজেন্স, নেক্সট বডিলি কাইনেস্থেটিক, পিটি উষা। আচ্ছা, নেক্সট লজিক্যাল ম্যাথমেটিক্যাল। টেল মি সামথিং, কারোর যার লজিক্যাল ম্যাথমেটিক্যাল যার ইন্টেলিজেন্স আছে, সে কি পড়াশোনায় ভালো হবে না হবে না? হওয়া উচিত কি হওয়া উচিত নয়? হওয়া উচিত, যদি না তার লেখায় কোনো হাতে কোনো অসুবিধা। সাধারণত দে আর ভেরি গুড ইন স্টাডিজ। নেক্সট আমাদের হচ্ছে ভিজুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স, সেটা কিরকম? এটা কিন্তু আর্কিটেক্টের থাকে, চোখ বন্ধ করে অনেকে ভিজুয়ালাইজ করতে পারে, যেমন আমার ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ করে আমি ভিজুয়ালাইজ করলাম, কিন্তু আমি কি আস্তে 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 করে সেটাকে ঘোরাতে পারবো 180 ডিগ্রি 360 ডিগ্রি? দিস পিপল ক্যান, তাই জন্য তারা সেরকম ডায়াগ্রাম করতে পারে, আঁকতে পারে। এরাই কিন্তু বিশাল নাম করা আর্কিটেক্টস হন, তাদের ক্ষমতা থাকে। মেনি অফ দেম ক্যান ডু দ্যাট। এই ভিজুয়াল স্পেশাল জায়গাটাও কিন্তু রাইট ব্রেনের ক্ষমতা। নেক্সট লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, যারা খুব সুন্দর কথা বলে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্পেশাল ইন্টেলিজেন্স। স্পেশালটা যেটা, সেটাই কিন্তু ভিজুয়াল স্পেশালও হতে পারে,
শুধু জায়গা স্পেসের উপর। নেক্সট ইন্টারপার্সোনাল মানে কমিউনিকেশন, আর ইন্ট্রা নিজের সম্বন্ধে জানা। নেক্সট আবার ইনি কিন্তু পরে আরো দুটো বলেছেন, এক্সিস্টেনশিয়াল, এটা কিন্তু কিছুটা স্পিরিচুয়াল, আর মরাল সেটা হচ্ছে নিজে কতটা ভালো থাকা এর উপরে। আর ওনাকে জিজ্ঞেস করা ছিল আরো অনেক রকমের, যেগুলো আমি মেনশন করতে চাই না। উনি বলেছেন এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, যেগুলো এই ধরনের ইন্টেলিজেন্স হবে কিনা, কিন্তু ভবিষ্যতে টিচাররা যে দক্ষতা নিয়ে পড়ান সেটা নিয়ে কিন্তু আরেকটি ইন্টেলিজেন্স নিয়ে ভাবা যেতে পারে। সো হার্ভার্ড গার্ডনার কিন্তু আমাদের একজন মানে পাথ ফাইন্ডার, তাই এর দিকে কিন্তু আমাদের চেয়ে থাকতে হবে। অসাধারণ ওনার কিন্তু কাজ। এটার পরে আমরা কিন্তু একটা ছোট, আমার ছবি নিয়ে আছি, অ্যান্ড টাইম ইজ শর্ট, কিন্তু একটা এক্সারসাইজ করি। আমি নিচে ঢুকতে গিয়েই অনেক মনীষীদের ছবি দেখলাম, এবং প্রিন্সিপাল স্যারের ঘরেই দেখলাম একজনে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের ছবি দিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথকে আমরা জানি না হতে পারে না, সবাই জানি। ওনার পার্সোনালিটিটাকে আমরা একটু অ্যানালাইজ করতে পারি, কোন ধরনের ইন্টেলিজেন্স ওনার আছে বা ছিল, বা সেই সময় আমরা বুঝতে পেরেছিলাম বা পারিনি। হোয়াট এভার ইট ইজ, লেটস অ্যানালাইজ হিজ পার্সোনালিটি। আপনি কিছু বলতে চান ওদিকে প্লিজ? এর মধ্যে কোন কোন গুণগুলো আপনার মনে হয়েছে? All of you please interactive, don't talk, let's participate. নালে বোরিং হয়ে যাবে কিন্তু। কবি এবং লেখক হিসাবে ওনার মধ্যে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স ছিল, ওয়ান্ডারফুল, গান লিখতেন যেহেতু মিউজিক্যাল ইন্টেলিজেন্স ছিল, অ্যাবসলিউটলি। আর কর্মদক্ষতা এত বেশি ছিল, মানসিকলি ভাবা যায়, বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স ছিল। অবশ্য। আর গার্ডনারের যে 7টা থিওরি, তার মধ্যে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, এটা পরে ইমোশনাল ইন্টেলিজেন্স হিসেবে আমরা পেয়েছি। গার্ডনার হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের জনক বলা হয়। তো আপনি যেটা বলছিলেন, টিচারদের মেনলি প্রধান জিনিস যেটা থাকা উচিত ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ কবিগুলোর মধ্যে অবশ্যই এটা ছিল। কবিগুলোর মধ্যে 100% ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অবশ্যই ছিল। মানুষ নিজের মধ্যে যেমন ইমোশনাল ইন্টেলিজেন্স ছিল, মানুষের মন জয় করার মতো ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সও ছিল। তো 7টাই ছিল মোরালেস। এখন তো আমরা কেন 9টা 10টা অনেক বাড়ছে, আর এক্সিস্টেনশিয়াল নিশ্চয়ই ছিল, অবশ্যই ছিল, কারণ উনি ভাববাদী ছিলেন যে এক্সিস্ট। আর লিঙ্গুইস্টিক ছিল, লিঙ্গুইস্টিক প্রথমেই নাম বলেছে। আর লজিক্যাল, উনি কি ম্যাথে ভালো ছিলেন? দেখুন, ম্যাথস মিন্স যে সেখানেই শুধু লজিক, লেখার মধ্যেও তো ভাবনা চিন্তা, সেখানেও তো লজিক। ছন্দের মধ্যেও আমাকে একজন সাউথে বলেছিলেন কবিগুরু নাকি ডিসক্যালকুলেট। তা আমি বিশ্বভারতীতে একজন প্রফেসরকে বলাতে ওনার দাদুর যেখানে আমাদের ইস্ট বেঙ্গলে যেখানে নৌকো করে উনি যেতেন, সেখানে এই প্রফেসরের দাদুর জমিদারি ছিল। তা এখান থেকে গিয়ে উনি খাজনা কালেক্ট করতেন, যেখানে আমাদের ওই মাঝির গল্প, কুমিরের গল্প, ওনার বজরা করে উনি যেতেন সেই জায়গাটাতে। উনি আমায় বললেন, তোমার কি মনে হয় যে ঠাকুর বাড়ির এমনই দুর্দশা ছিল যে ছেলে ছিল ডিসক্যালকুলি, তাকে কিনা খাজনা কালেক্ট করতে অত বড় জমিদারিগুলো থেকে পয়সা কালেক্ট করতে দিত? তাহলে যেখানে হয়ে গেল, কখনোই নয়। আর ছন্দ, লজিক্যাল, মিউজিক এবিলিটি যদি কারোর ভালো হয়, তার কিন্তু অঙ্ক ভালো হতে পারত না, ডেভেলপ হয়নি, হয়তো ফাউন্ডেশনটা কোনো কারণে কাজ হয়নি। কিন্তু আমাদের কবিগুরু পড়াশোনা করেননি বলে আমাদের একজন প্রফেসর ছিলেন গড়িয়ারে, উনি আমাদের বলতেন কখনো কবিগুরুকে দেখে মনে করবে না যে উনি ইলিটারেট। অনেকেই কথা বলেন, উনি যে পড়াশোনা করেছিলেন, যে লেভেলে করেছিলেন, যে ধরনের মাস্টার বাড়িতে তার বাড়ির লোকেরা ব্যবস্থা করেছিলেন, তুমি আমি সেই কথা কিছুই। অ্যানাটমি, তখনকার দিনে সাহেবরা এসে মেডিকেল কলেজ থেকে তাকে অ্যানাটমি শেখাতেন। তার মানে কিভাবে আগেকার দিনে লর্ড অ্যান্ড লেডিসরা ব্রিটেনে যেভাবে পড়তো, ওনাদের কিন্তু প্রাইভেট স্কুলিং ওনার সেই লেভেলে বেস্ট অফ দ্য বেস্ট। তো সুতরাং ওনাকে কোনো অংশে আমরা কিন্তু ইলিটারেট বলতে পারি না। উনি আমাদের মতন থরবড়ি করা পড়েনি, কিন্তু উনি যে পড়েছিলেন, প্রবাবলি দ্যাট ইজ দ্য ট্রু এডুকেশন। মানে আমি সামান্য মানুষের, এটা আমার একটা ইন্টারপ্রিটেশন। অ্যান্ড অ্যানাদার থিং, হি হ্যাড অল, তাই না? এই কথা কিন্তু আবার আমাদের সৌরভ গাঙ্গুলিকে বললে কি বলা হয়, ইউ মে লাইক হিম, মে নট লাইক হিম। তার খেলা ভালো লাগতে পারে দাদা,
নাও লাগতে পারে। তো দাদা পড়াশোনায় খুব ভালো ছিলেন, সুবিধা হয়তো জানবেন, সুবিধা স্কুলে পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন এবং তার সত্ত্বেও খেলায় গেছেন, গানের ব্যাপার জানি না। সো আরেকটা কথা, এই ইন্টেলিজেন্স গুলো বলতে গেলে কিন্তু দু সাইড ব্রেন নিয়ে কথা বলছি। তার মানে দাদা আর রবীন্দ্রনাথ ঠাকুরের একই প্ল্যাটফর্মে আমি দাদাকে রাখতে চাই না, কিন্তু দাদার ব্যাপারেও দেখা যাচ্ছে তার লেফট ব্রেনও কাজ করেছে, রাইট ব্রেনও কাজ করেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের তো আমরা বলতে পারবো না যে হয়তো আরো নতুন ইন্টেলিজেন্স কিছু বেরোবে যার দ্বারা আমরা বুঝতে পারবো এগুলো ওনার মধ্যে ছিল। যেন কত ভাবের উপর উনি গান লিখেছেন এবং এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স যা কিনা আমাদের উনি বলছেন হাওয়ার্ড গার্ডনার, বাট আই বেগ টু ডিফার, আমার কাছে ড্যানিয়েল গোলম্যান ইজ দি ফাদার অফ ইমোশনাল ইন্টেলিজেন্স which I mention now. তো ড্যানিয়েল গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্সের যে জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুর যদি না বুঝতেন তাহলে তার গল্পগুলো আমরা পড়ে দেখেছি, মানুষের যে দুঃখের কথা সেই কথাগুলো উনি বুঝলেন কি করে যদি ইমোশনাল ইন্টেলিজেন্স ওনার এত প্রখর ছিল। He was a genius par excellence. So let's stop there. আচ্ছা, next, এই SLD কিন্তু ওভারল্যাপ করে which we've already discussed. Quick, একটা কথা যদি আমি বলি, টুরেট সিনড্রোম। কেউ কি জানে টুরেট সিনড্রোম কে বলা হয় টিক্স? এই টিক্স সিনড্রোম মানে কিন্তু মাস্কুলার টিক্স। অনেকে এরম করে, অনেকে নাকটা থেকে একটা অদ্ভুত আওয়াজ বার করে। These are extremely intelligent people. বিশাল নাম করা একজন আর্কিটেক্ট আমার নিজের পরিচিত, ওনাকে কিন্তু ইজ নট ভেরি সোশ্যাল। তাকে একসময় বলা হতো উনি হয়তো অটিস্টিক, নো, টুরেট সিনড্রোম। তো উনি একটু বিরক্ত হয়ে যান, সবার সঙ্গে কিভাবে কথা বলছেন ঠিক হয় না, কমিউনিকেশন, হি হ্যাজ টিক্স। উনি কিন্তু একটু এই জিনিসটা আছে, মাঝে মাঝে নিজে একা বসে না কেমন একটা অদ্ভুত মানে নাক টানার মতন কেমন একটা গলা আর নাকের মধ্যে মানে ভোকাল অ্যান্ড মাস্কুলার টিক্স থাকে। এদের টুরেট সিনড্রোমকে বলা হয় টিক সিনড্রোম। আচ্ছা, অ্যাবসলিউটলি হিচকিতে দেখেছি। আচ্ছা, এইখানে আমরা তাহলে আবার ফেরত এলাম কিউমুলেটিভ স্ট্রাকচার মাল্টিসেন্সরি। আচ্ছা, এবার সাইকোসোশ্যাল পার্সপেক্টিভ থেকে আমি বারবার বলছি কথাগুলো যে আমাদের বাচ্চাদের যে লেভেল অসুবিধে থাকে, বাড়ি যদি ভালো থাকে, বাড়িতে বাবা মার ইচ্ছাকৃত তো কেউ চায় না বাবা মা একটা বাচ্চাকে একটা কষ্টের মধ্যে ছেড়ে দিতে, কিন্তু যখন ফ্যামিলিতে যখন ব্রোকেন ফ্যামিলি থেকে আসে বা বাবা মা তার কষ্ট বুঝতে পারলো না, চাইল্ড হ্যাজ বিন বুলি বা স্কুলে তার সঙ্গে এমন ব্যবহার করানো হয়েছে, চাইল্ড ইজ ক্যারিং অ্যান ইমোশনাল ব্যাগেজ, বাচ্চার ডিফিকাল্টি এখানে, কিন্তু আমরা দেখছি এই জায়গায় সেই বাচ্চাকে কাউন্সেলিং, ইমোশনাল ইন্টেলিজেন্স একটা ফাউন্ডেশনাল ব্লক আছে বাচ্চার, তার মধ্যে প্রথম হচ্ছে ইমোশনাল জায়গাটা ঠিক করা, ফ্যামিলি স্ট্রাকচার, সাপোর্ট স্ট্রাকচার। তো এখানে ড্যানিয়েল গোলম্যান বারবার বলেছেন সোশ্যাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ ফার সুপিরিয়র নাওয়াডেজ পারহ্যাপস টু আইকিউ। কাজে কর্মে আমি বিশাল ইন্টেলিজেন্ট, 160 আইকিউ নিয়ে কাজে গেছি, কিন্তু আমার কলিগের সঙ্গে কথা বলতে জানি না, তাহলে কি করে হবে? কিন্তু যে কথা বলতে জানে, যে সোশ্যাল ইন্টারাকশন ভালো, অন্য সহকর্মী তার রয়েছে, তার এমপ্যাথি রয়েছে, সেই মানুষটি কিন্তু ভীষণ সুন্দর করে সবার সঙ্গে মিলেমিশে থাকবে। তা এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে কতগুলো জায়গা, ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স তার কিরকম, ক্লাসে সে বাচ্চা কিরকম ভাবে অন্য লোকেদের ইনফ্লুয়েন্স করে, তার সিঙ্গুলার ড্রাইভ টু সাকসেস, আমার যতই কষ্ট হোক আমি কাজ করে ভালো করে দেখাবো, এগুলো কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে আমরা ডেভেলপ করি। কাউন্সিলার্স মাস্ট ডু দ্যাট, সো আই এম টেলিং ইউ। সো নেক্সট ইজ কনসেপশনস। এই যে আমাদের যে কোনো কাজে অনেক কটা কাজ করেছে, পরীক্ষার আমার রুটিন বেরিয়ে গেছে, এবার কোন পড়াটা আমি করব ছেঁকে নেব, বা একটা সাবজেক্ট আমি পড়ছি, চ্যাপ্টারের পর চ্যাপ্টার আমি পড়লাম, বা একটা চ্যাপ্টার পড়লাম, কি ক্রাক্সটা কি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার আউট অফ দিস, এইগুলো কিন্তু ক্ষমতা বা স্কিল ডেভেলপ করা, অ্যানালিসিস অ্যান্ড টু বি এবল টু টেক চ্যালেঞ্জেস। ছোট্টবেলা থেকে কিচ্ছু না পারুক আমার শিশু, আমি তাকে চ্যালেঞ্জ নিতে শেখাবো, সে সাকসেসফুল হয়ে দাঁড়াবে, এদিকে না যায় ওই দিকে গিয়ে হবেই হবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জায়গায়, এইটাকে আমি একটা জায়গায় আবার সে ব্রেনে ফেরত যাচ্ছি। আমরা কি দেখি, এই যে ছোট বাচ্চাদের মধ্যে রাগ, দুঃখ,
জায়গাটা ঠিক না হলে কিন্তু এই যে লার্নিং ডিফিকাল্টি এতটুকু বেড়ে এতটা হচ্ছে, এই জায়গাটায় তাকে যে অন্য বাচ্চারা বুলি করবে, তুই তো পারিস না, তাহলে তুই আমাদের সঙ্গে খেলবি না, তার যে মনের কষ্টটা তুম করে মেরে দিলাম, এই আমাকে বলেছে নাম ধরে এরকম একটা টিজ করেছে মেরে দিলাম, তাকে শেখানো যে তুমি ইমিডিয়েট অ্যাক্ট করবে না। কেন অ্যাক্ট করবে না? কারণ তুমি চিন্তা করো, 2 মিনিট চিন্তা করো, এই ঘটনাগুলি এভাবে আমার রিয়াকশন হবে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আস অলসো অ্যাজ টিচার্স। কারণ আমরা আমাদের অ্যামিগডালা যেখানে ফ্লাইট অ্যান্ড ফ্রাইট আছে, এরা বলেই মানে আমি এই কাজটা করবো, নো, থিঙ্ক টুয়াইস থ্রাইস। আর যারা হায়ার লেভেল থিঙ্কিং করে, প্রিফ্রন্টাল কর্টেক্সের কিন্তু থেকে চিন্তাধারা আসে, অ্যানালিসিস করে সিচুয়েশন দেখে ওই কাজটা আজকে করলো কেন, আজকে এই বাচ্চাটি আমার সঙ্গে রুডলি উত্তর দিল কেন, ও তো আজকে উত্তর দিয়েছে তুমি এক পায়ে খারাপ হয়ে যাবে, নো, অ্যানালাইজিং সি, তার খুব প্রিয় ব্যক্তি হয়তো আজকে হসপিটালে আছে, সেই বাচ্চাটির কষ্টটা ভাবুন, ইউ আর থিঙ্কিং ইন আ ডিফারেন্ট ওয়ে। আমার রাগ হলেও, আমার সঙ্গে রুট কথা বললেও তার কথাটা আমি ভাববো, বা আজকে তার বাবা হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে, তার মা একা স্ট্রাগল করছে, হয়তো সপ্তাহখানেক ধরে সে আর পারছে না, মিস করছে, ফাইন্ড আউট। when you do that, তখনই রাগ দেখালাম না, চিন্তা করলাম, I am thinking like a higher order thinker. Prefrontal cortex, teach your children to do that. So এই জায়গাটাও কিন্তু exercise for increasing emotional intelligence. Sir, you just mentioned that this is one simple exercise যে কোনো ঘটনা হলে আমি ধৈর্য ধরে সেই সিচুয়েশনটা নিয়ে অ্যানালাইজ করব এবং রাগ, মারপিট এই জায়গাটা বা একটা কারোর ওপর দুম করে কিছু না বলে ফেলে চিন্তা করা। এটা কি ছোটবেলা থেকে বাচ্চাদের অ্যাবসলিউটলি আগে হিপোক্যাম্পাসের স্লাইডটা ওকে ওকে ইয়েস আচ্ছা অ্যাবসলিউটলি হ্যাঁ ওটা হয়তো আমার স্পেলিং মিস্টেক হয়ে গেছে, সরি। ঠিক আছে, নেক্সট ইজ আই মেক লটস অফ স্পেলিং, মানে আমার টাইপ এরর হয়ে যায়, আমি আজ সকালে বসে ঠিক করছি দু একটা। সো এখানে আমরা একটা জিজ্ঞেস করি, ক্যান গ্রেটার ইমোশনাল ইন্টেলিজেন্স বি ডিটেক্টেড আর্লি? ইয়েস, ইট ক্যান বি ডিটেক্টেড আর্লি। এই বাচ্চার কত ধৈর্য, সে কতটা গ্রেটার কনসেপ্ট, গ্রেটার গোলটা সে দেখতে পাচ্ছে না এক্ষুনি মোমেন্টারি যেটা হচ্ছে সেইটার ওপর অ্যাক্ট করছে। এটা ফেমাস এক্সপেরিমেন্ট ছিল আমাদের জিম্বার্ডো, এটা নিয়ে আমাদের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে করেছেন, বাট এটা আমাদের এক্সপেরিমেন্টটাতে আমি এখনো ক্যামেরাটা দিতে পারিনি, বাট আই জাস্ট টেল ইউ আ লিটল বিট। এখানে ছোট বাচ্চাদের সামনে মার্শমেলো, এক ধরনের মিষ্টি, একটা দেওয়া হলো, তাকে বলা হলো তুমি যদি ধৈর্য ধরে ওয়েট করো তাহলে তুমি কিন্তু পরে আরো 2টো পাবে। এইভাবে দেখা যাচ্ছে কিছু বাচ্চা ওয়েট করলো, কেউ চোখ বন্ধ করে রইল, কেউ দেখে একটু চেটে নিল, কেউ একটু হাতটা দিয়ে চেটে নিল, কেউ একটু খেয়ে নিল একটা, কেউ বলে না না আমি পারবো না, আমি 2টো এক্ষুনি দিয়ে দাও। এখন তাহলে 2 ধরনের বাচ্চার ক্যাটেগরি, কেউ ওয়েট করলো, কেউ করলো না। এবার যখন তারা অ্যাডাল্ট 18-19 বছর কলেজে রয়েছে, তাদের আমরা ফলো করলাম, করে উনি কি দেখলেন, যারা ওয়েট করেছিল তারা অ্যাটলিস্ট 50% বেটার ইন দেয়ার গ্রেডস ইন কলেজেস, আর যারা ওয়েট করেনি, ধৈর্য যাদের ইআই দেখা যাচ্ছে কম লেভেল, তারা কিন্তু হয় ড্রাগস অ্যাবিউজ বা নানান রকম সোশ্যাল নেগেটিভিটির মধ্যে তারা কিন্তু পড়ে গেছে। গুড মুড ব্যাড মুডটা আমি যেতে চাই না, বাট ওয়ান থিং অ্যাজ বিকজ ইটস অল কানেক্টেড, শুধু পড়ালে হবে না, বাচ্চাদের কথাও কিন্তু আমরা মাথায় রাখবো, তাদের কিভাবে ডিল করবো। যখন কারো মন ভালো লাগছে না, অলওয়েজ গো ব্যাক টু দ্য রুট কজ। বাচ্চার যে ভালো লাগেনি, কেউ কি তাকে টিজ করেছে, এই বাচ্চাদের ইমোশনাল অ্যাসপেক্টের ব্যাপারে আমরা যেন ওয়াকিবহাল থাকি, এবং কি কারণে আজকে মুড খারাপ, কেন সে একটা বন্ধুকে ধাক্কা দিল। বিহেভিয়ারাল ডিফিকাল্টি ক্যান বি ট্যাকলড ওয়েল ইফ ইউ লুক ইনটু দেয়ার ইমোশনাল নিডস। আচ্ছা, আমি কতগুলো 3টে পেজ প্রেজেন্ট করে আমার কিন্তু আজকে শেষ হচ্ছে। দেন আই কাম টু সাম ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি। আচ্ছা, আমাদের একটি বাচ্চা ছিল, শিশু, সে 17 বছরে ক্লাস 10 থেকে আমাদের কাছে আসে। এই বাচ্চাটি আমাদের দার্জিলিং একটি খুবই নামকরা স্কুলে পড়তো। যখন আমাদের কাছে আসে তখন তার
মানে হি ইজ টোটালি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য চাইল্ড। সে অন্য কোনো সে দার্জিলিং স্কুল বুঝতেই পারছেন প্রচণ্ড আর্থিক অবস্থা ভালো, অন্য ছেলে মেয়েদের হয়তো থাইল্যান্ডের ডিপ্লোম্যাটের ছেলেও পড়ে, তার সেই দামি ঘড়ি সে নিয়ে নিয়েছিল নাকি, এবং এই ধরনের নানান রকম ঘটনা তার হয়েছিল। কিন্তু যখন ছেলেটি আমাদের কাছে আসে আমরা তাকে আইডেন্টিফাই করি হাই ফাংশনিং অটিজম, অ্যাট দ্য সেম টাইম তার লার্নিং। সে আমাদের কাছে 4 মাস ছিল, তার কাউন্সিলিং চলেছে। কেন এতগুলো জগা খিচুড়ি কথা বললাম, কারণ এভরিথিং ওয়ার্কস হ্যান্ড ইন হ্যান্ড। বেশিরভাগ সময় যখন আমরা ডিলে করি, কাউন্সিলিং টু লুক ইনটু দ্য ইমোশনাল নিডস অফ চিলড্রেন ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ লুকিং ইনটু দ্য ডিফিকাল্টি দ্য চাইল্ড হ্যাজ। তাকে পড়াশোনা শুধু আমরা করাইনি, তার কাউন্সিলিং পর্যন্ত দেওয়া হয়েছিল। এবং এই কাউন্সিলিংয়ের মাধ্যমে জানা গেল যে ছোটবেলায় why you should look into the child's past history, জানতে চাইব বাচ্চাটি ছোটবেলায় তার মার ব্যাপারে তার কোনো স্মৃতি নেই, তার মার কথা সে জানে না, অথচ সে 8 বছর বয়স তার ছিল যখন তার সে মা হারায়। কেন সে জানে না? মার কথা জানতে গিয়ে রিয়েলাইজ ইজ ব্লকড দ্য মেমরি। এমন কিছু অবস্থায় সে মাকে হয়তো দেখেছে, মা যখন চলে গেছেন, নিশ্চয়ই স্বাভাবিক তার মৃত্যু নয়, সংসারে প্রচন্ড অশান্তি হতো, দ্যাট ইজ ব্লকড দ্য মেমরি। তাকে দেরাদুনে কোথাও পাঠানো হয়েছিল, হি লস্ট 2 years বিকজ হি ডিড নট প্রোগ্রেস, একদম ব্লকড ছিল। তা এখন হি হ্যাজ লট অফ ডিফিকাল্টি উইথ দ্য প্রেজেন্ট মাদার, তার সঙ্গেও তার ডিফিকাল্টি। এই জায়গাগুলো আমরা যত কাউন্সিলিংয়ের মাধ্যমে ইন্টারপার্সনাল রিলেশন ঠিক করলাম, ও কিন্তু প্রথমেই অ্যাসোসিয়েট করেছিল হেড অফ দ্য ইউনিটের সঙ্গে মাদারলি ফিলিং। সো তার জন্য আমাদের খুব সুবিধা ছিল, এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্সদেরও ভীষণ ভালোবাসত। হি হ্যাড এসেছিল যখন, হাউ উই টার্নড অ্যারাউন্ড, হি হেটেড অল লেডিজ বিকজ হিজ স্টেপ মাদার ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড হি ডিড নট লাইক হার, সো অল লেডিজ আর ব্যাড। সো বাট আমরা ওটা ধীরে ধীরে ভাঙলাম। ভাঙার পরে হাউ ওয়েল দ্য চাইল্ড কুড ডু, আর আমরা ডিসকভার করলাম দ্যাট হি ইজ সো ট্যালেন্টেড। হি ইন অটোমোবাইল ইন্ডাস্ট্রির ব্যাপারে সব জানে, লোকোমোটিভ ইন্ডাস্ট্রির ব্যাপারে সব জানে, অ্যান্ড ও এমন কিছু জিনিস ও যে জানে না, অটোমোবাইল, লোকোমোটিভ, এরোনটিক, এভরিথিং, যা কিছু বলা হবে হি ওয়াজ অ্যান এক্সপার্ট। নাও হি ইজ ইন আ টেকনিক্যাল কলেজ ইন আসাম অ্যান্ড ডুইং ভেরি ওয়েল, আ সাকসেসফুল। নেক্সট ইজ নট আ সাকসেস স্টোরি, আই থিঙ্ক। ইয়েস, এই ছোট বাচ্চাটি আমাদের কাছে আবার একটি নামকরা স্কুল থেকে রেফার হয়ে আসে। সে যখন খুব ছোট, হয়তো আপনি কেউ কেউ জানবেন, he was abused by his sports sir in the field. একজন 50 বছরের একটি ব্যক্তি একটা ছোট্ট 5-6 বছরের বাচ্চাকে he had abused the child. এই থেকে সে বাচ্চার মধ্যে নানান রকম ইনহিবিশন, he went into parallel this thing world, আর পড়া থেকে অনেক পিছিয়ে আসে, ছিল লার্নিং ডিফিকাল্টি, দ্যাট গট অ্যাগ্রেভেটেড। আমরা রেকগনাইজ করলাম, অ্যাসেস করলাম, কিন্তু বাবা কোনো কারণে আসতে চাইলেন, আমার ছেলে কি পাবো যে আপনাদের কাছে যাবে। নাও when we got to know child has failed, which he did not have to, কেন তার ইনহিবিশন আরও বেড়ে গেছে, তার অন্যান্য ডিফিকাল্টি অনেক বেড়ে গেছে। why I'm saying all this, যে ঠিক সময় ঠিকভাবে হেল্প করলে বাচ্চাদের কিন্তু অনেক। আচ্ছা, এবং চাইল্ড সি ক্লাস 8-এ আমাদের কাছে এসেছিল, তার ছিল এপিলেপসি। তার বাবা মার কিন্তু খুব সুন্দর রিলেশনশিপ, বাচ্চাকে সাপোর্ট করা, কিন্তু এপিলেপটিক ফিটসের পরে যে বাচ্চাকে লার্নিং ডিফিকাল্টিতে, এই যে আমি ইউনিটারি মেথডের কথা বললাম, সে হয়তো এখন ইউনিটারি মেথড করছে। একটা ফিট হওয়ার পরে সে চলে যেত, গিয়ে 12টা পেন্সিল 4টে বাচ্চার মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সে কিন্তু বলতে পারত না। তা আবার তাকে কংক্রিট জিনিস দিয়ে তাকে কিন্তু শেখানো হতো। সো এই জায়গাটা কিন্তু আমাদের ধৈর্য রাখতে হবে বাচ্চাদের। And at present this child is working with Calcutta, আমাদের একজন এয়ারপোর্টের স্টাফ, এবং সে পড়াশোনাও করছে সাথে সাথে। Thank you. As model is finished, at a brief idea আমি দিয়েছি, but you may think that pick from here, pick from there, and pick from এই সাইড থেকে। Why I've done it is, আমি ইন্ট্রোডিউস করলাম ব্রেন নিয়েও আমরা ভাবতে পারি, লেফট ব্রেন রাইট ব্রেন নিয়েও ভাবতে পারি, ইমোশনাল ডিফিকাল্টি যে কত অ্যাগ্রাভেট করে একটা ছোট্ট সামান্য বাচ্চার লার্নিং ডিফিকাল্টিকে, তাই নিয়েও আমরা চিন্তা করতে পারি। আর শুধুমাত্র লার্নিং ডিফিকাল্টি বাচ্চাদের
রিডিং রাইটিং ম্যাথ ডিউ টু এনি রিজন নানান স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা কিভাবে এক্সপিরিয়েন্সিয়ালি সেটা ভালো করতে পারি চিন্তা করতে হবে। বিকজ ইউ আর কলেজ, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, যেখানে এখানে মাস্টার্স লেভেল, বিএড লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্টস আর ইয়ার, আপনাদের থিসিস থাকবে। সো ইন কেস ইউ থিঙ্ক অফ আইডিয়াস, থিঙ্ক অফ ইট, because our net is always there for you to provide various subjects. না আমি একটা পেপার সার্কুলেট করতে চাই, এটা ম্যামের কাছে আছে, একটু যদি আমার কাছে দুজন ভলেন্টিয়ার আসেন, বিকজ আমরা যে এত রকম কেস নিয়ে কথা বললাম, আপনারা দুজন ঠিক আছে, আচ্ছা ম্যাম আমি এই পেপার থেকে আমার এখানে কিন্তু ভেরিয়াস ফিচার্স অফ লার্নিং ডিফিকাল্টি ডিসকাস হবে। আমি বুঝবো ইয়েস নো, অ্যাজ এ টিচার এই পেপারটা আমরা দিই যে কোনো মেইন স্ট্রিম টিচারকে। দিস ইজ লাইক এ চেক লিস্ট, আমি দেখাই এটা একটা চেক লিস্ট, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না এই বাচ্চার এই ফিচার আছে কিনা, ইয়েস নো। আপনাদের আমি খুব ছোট্ট একটা কনসাইজ এনেছি, জাস্ট লুক এন্ড সে এই ফিচারটা কোন ডিফিকাল্টির কথা বলছে। Has problem in saying names of alphabets. এ বলতে পারছে না, বি বলতে পারছে না, ঠিক মনে রাখতে পারছে না, তাহলে এই বাচ্চার এই শিশুটির কি ধরনের অসুবিধা আছে? ওকে নেক্সট। Has problem in recognizing letter sounds. লেটার সাউন্ড, লেটার সাউন্ডস, না ড সে বুঝতে পারছে না, ব বললে ড বলছে, তাহলে এটা কি ধরনের ডিফিকাল্টি? এটা কি ধরনের ডিফিকাল্টি? সে গ ড মধ্যে ডিস্টিংগুইশ করতে পারছে না, এরা আমাদের কিন্তু স্পেলিং পারবে না, সে রিডও করতে পারবে না, তাহলে সে কি ধরনের ডিফিকাল্টিতে ভুগছে? আবার ডিসলেক্সিয়া। নেক্সট। Cannot say certain words and sounds. আবার নেক্সট। Cannot connect letter sounds and letter names. Cannot পড়ে দিচ্ছে LION, ব্লেন্ড করতে পারলো না, এটা মানে লাগে না। cannot recognize clusters of letters as words. একই ব্যাপার। নেক্সট। Has difficulty in expressing answers orally. অরাল এক্সপ্রেসিভ, আমি কিন্তু সব ডিসলেক্সিয়া বলতে পারি না, এটা এক একটা জায়গা, এটা কিন্তু অরাল এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি। নেক্সট। Has difficulty in understanding instructions. এটা কি ধরনের ডিফিকাল্টি? ইনস্ট্রাকশন, মাল্টিপল ইনস্ট্রাকশন, এগুলো কিন্তু সবকটা প্রসেসিং ডিফিকাল্টির মধ্যে পড়ছে, কিন্তু ইনস্ট্রাকশন দিলে সে নিতে পারছে না, তাহলে এই জায়গাটা কি হবে? কম্প্রিহেনশন ডিফিকাল্টি, তাই তো? কম্প্রিহেনশনও কিন্তু যে বললে কথার মানে বুঝতে পারে না। এই যে বাচ্চাটির এপিলেপসি ছিল, আমাদের নিজেদের টুল দিয়ে আমরা দেখেছি একটা স্পেলিংয়ে সে 100-র মধ্যে 99টাই সে ঠিক করেছে, কিন্তু সে তার একটু রিডিং অসুবিধে ছিল, আবার তার এক জায়গায় তার প্রাইমারিলি ছিল তার হচ্ছে কম্প্রিহেনশন, পড়ে যাচ্ছে কিন্তু সে প্রোনাউন্সিয়েশন অসুবিধে, পড়ে নিচ্ছে কিন্তু সে মানে বলতে পারতো না। সো দ্যাট ইজ অলসো অ্যানাদার ডিফিকাল্টি। Handwriting is illegible. Dyspraxia, Makes lot of spelling errors. Has no concept of numbers. could be না হলে ফাউন্ডেশন, সবাইকে ডিসক্যালকুলেট বলা উচিত নয়। Cannot do simple addition and subtraction. একই ক্যাটাগরি। নেক্সট। Shows difficulty in remembering tables. এটা কি ডিসক্যালকুলেট হবে না মেমরি ডেফিসিট? মেমরি ডেফিসিট। নেক্সট। Has difficulty in copying from blackboard. এটা কি হতে পারে? এটা কি হতে পারে? এটা কিন্তু মাল্টিপল হতে পারে, এক ভিজুয়াল ডিফিকাল্টি হতে পারে, আর এই ডিফিকাল্টি কিন্তু ক্যান বি বোথ ভিজুয়াল এন্ড অডিটরি। এই ডিফিকাল্টি প্রসেসিং ডিফিকাল্টি ক্যান বি অফ টু কাইন্ডস, কারণ বোথ অডিটরি অ্যান্ড ভিজুয়াল, কারণ হয়তো শুধু ভিজুয়াল। আর এর হয়তো আরেকটা খুব সিম্পল, হয়তো চোখে পাওয়ার আছে, এলিমিনেট দ্যাট, দেন সি দ্য ডিপার ওয়ান্স। Forgets easily. মেমরি। নেক্সট। Very restless. ADHD, Disturbs or hurts other children. তাহলে হতেও পারে নাও হতে পারে, could be emotionally disturbed। আমরা আজকে দেখছি যে বিহেভিয়ারাল ডিফিকাল্টি আর লার্নিং ডিফিকাল্টির মধ্যে 80% কোরিলেশন।
case study we've just finished. So that is why I said কি আমি আজকে কথা বলবো, behavioral difficulty নিয়েও বলবো। So এই যে বাচ্চা অন্য কাউকে খুঁচিয়ে দিচ্ছে, মারছে, যে কোনো অনেক কারণ, যে কোনো কারণে child has become emotionally disturbed. Does not have any friends. Does not help any friend. Does not have any friends. Does not have any friends. Communication difficulty. তাহলে Does not listen to teacher. Does not have any friends হলে আমরা কি বলবো? নিজের জগতে থাকে, কারোর সঙ্গে সেই রকম তার কোনো বন্ধু হয়ে ওঠেনি। Could be communication difficulty definitely. Next. Does not listen to teacher given instruction in class. Could be both ASD, could be communication, could be ADHD, could be attention deficit নিজের দুনিয়ায় রয়েছে। Does not look in the eye while speaking. ASD. Next. Meaningless preoccupation with certain behaviors. হাত ফ্ল্যাট করা, নিজের জগতে থাকা, হয়তো কিছু করছে, এগুলো কার ফিচার হয়? মিনিংলেস বিহেভ। Absolutely. ASD. For example. That's the last one. Thank you so much. Thank you. তাহলে